আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে রক্তাক্ত অর্ধবৃত্ত। গল্প পাঠে রয়েছে প্রীতম, শুভম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। মাথার ওপরে সিলিং ফ্যানটা ঘড়ঘড় শব্দে ঘুরলেও দাসবাবু কেমন যেন গলগল করে ঘামছিলেন। এবার পকেট থেকে রুমাল বার করে কপালের ঘামটা তিনি মুছে নিলেন। তারপর বললেন, ওহ বাবা, বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, এমনভাবে খুন হতে এর আগে কিন্তু আমি কখনো দেখিনি। ভারী কিছু একটা দিয়ে মাথার পেছনটা এমনভাবে যে থেতলে দেওয়া হয়েছে, সে দৃশ্য যে চোখে দেখা যায় না। অথচ মাথার সামনের দিকটা কিন্তু ঠিকঠাক আছে। তাছাড়া কপালের মাঝখানে একটা অদ্ভুত চিহ্ন আঁকাও ছিল। চিহ্ন? কিসের চিহ্ন? ঠিক বলতে পারবো না, তবে তবে অপরাধী খুন করার পর বোধ হয় কপালের ঠিক মাঝখানে সূচালো কিছু দিয়ে, ছোট ছুরি জাতীয় কিছু দিয়ে হবে হয়তো, কপালের মাঝখানে একটা গোল বৃত্ত আঁকার চেষ্টা করেছিল। বোধহয় কোনো কারণে সেটা সম্পূর্ণ করতে পারেনি, তাই বৃত্তটা অর্ধেকটা হয়েই থেমে গিয়েছিল। ব্যোমকেশ খুব মন দিয়েই শুনছিল। আমি তখনই ঘরে এসেছি। দেখলাম দাসবাবু ইতিমধ্যেই এসে উপস্থিত। একটা কাজে আমাকে বাইরে যেতে হয়েছিল। ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে গেছে। তখনই এসে পুটিরামের কাছে শুনলাম যে দাসবাবু এসেছে। তাই আর বাথরুমের দিকে না গিয়ে সোজা ব্যোমকেশের ঘরে গিয়ে ঢুকলাম। ব্যোমকেশ এবার মৌনতা ভেঙে বলল, এমনভাবে দুজন খুন করতে পারে। প্রথমত, কারোর সঙ্গে মেয়েটির যদি কোনো শত্রুতা থেকে থাকে তাহলে সে করতে পারে। আর দ্বিতীয় কি হতে পারে ব্যোমকেশ সেটা খুলে বলল না। আমি একটু ভাবলাম, মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে মেয়েটাকে তার বাড়ি থেকে প্রায় 5 মিনিটের হাঁটা পথের দূরত্বে পথের পাশে একটা ফাঁকা জায়গায় পাওয়া গেছে। অ্যাটাক হয়েছে কাল রাত্রের দিকে। আজ সকালে মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু একটা কথা মনে হতেই বললাম, আপনি বলছেন যেখানে মৃতদেহ পাওয়া গেছে সেই জায়গাটা ফাঁকা, তাছাড়া জায়গাটা থেকে একটু দূরে একটা ঝোপ জঙ্গল মতো রয়েছে। অপরাধী চাইলেই তো সেখানে মেয়েটার বডিটা ফেলে দিতে পারত। তাহলে পথের পাশে রেখে দিল কেন? হতে পারে লুকিয়ে ফেলতো, কিন্তু সেই সময় সেখানে কেউ চলে আসে আর তার জন্যই হয়তো রাস্তার পাশে ফেলে চলে যায়। কিন্তু তাহলে তো রাতের বেলায় খবরটা পাওয়া যেত, আর সকালবেলা মৃতদেহ দেখে আপনার কাছে খবর আসতো না, এবং আপনি সেখানে পৌঁছে সমস্ত ব্যাপার দেখে এত দেরি করে আমার কাছে আসতেনও না। মৃতদেহ কি তাহলে তুলে নিয়ে যাওয়া হয়েছে কোথাও? ছোট ছোট ব্যাপারে আপনাকে বিরক্ত করতে ভালো লাগে না ব্যোমকেশবাবু। আমি ভেবেছিলাম হয়তো তার বাড়ির লোকের সঙ্গে কথা বলে কোনো কিছু জানা যাবে, আর তাই প্রথমে আপনার কাছে আসিনি। কিন্তু জেরা করার পরেও যখন কিছু বোঝা গেল না, তখন মনে হলো আপনার কাছে যাই। কিন্তু ব্যোমকেশবাবু, এমনভাবে কে খুন করতে পারে? অনেকেই পারে। খুনের জন্য অনেক রকম পথ অবলম্বন করতে পারে অপরাধীরা, কিন্তু এমনভাবে যে খুন করেছে তার মানসিকতা যে খুবই হিংস্র সেটুকু তো বোঝাই যায়। আপনার কাছে আসার পিছনে কিন্তু দুটো কারণ রয়েছে। আপনি যদি একবার মৃতদেহটা দেখেন, সেটা পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে, আর বাড়ির লোকের সঙ্গে কথা বলে যদি আপনি কিছু বুঝতে পারেন, যেখানে আমি বুঝতে পারিনি সেখানে যে আপনি কিছু করতে পারবেন তা আমি জানি। সব সময় সেটা হয় না দাসবাবু। মাঝে মাঝে আসলেই দেখার বা বোঝার মতন কিছু থাকে না। তো আপনি যখন বলছেন তখন, আচ্ছা, খুনটা কখন হয়েছে বলে মনে হচ্ছে আপনার? রাতের দিকে নাকি সকালে? রাতের দিকে হয়েছে বলেই মনে হচ্ছে। রক্ত খানিকটা জায়গায় শুকিয়ে গেছে। রাতের দিকে না হলে তো এমনটা হওয়ার কথা না, আর সকালে যদি হতো তাহলে যে মৃতদেহ দেখেছে সে এমন অবস্থায় দেখতে পেত না। তার মানে আপনি মনে করছেন যে খুন করার পরে অপরাধী পালিয়ে যাওয়ার জন্য অনেক সময় পেয়েছে। এইসব ক্ষেত্রে অপরাধীকে খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। মার্ডার স্পট থেকে আর কিছু পাওয়া গিয়েছে? মৃতদেহ ছাড়া আর কোনো কিছুই আমরা উদ্ধার করতে পারিনি।
জায়গাটায় জনবসতি নেই, ফাঁকা জায়গা। মেয়েটার বাড়ির লোকের সঙ্গে কথা বলে জানা গেছে যে সে তার এক পরিচিতের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে অনেক রাত হয়ে যাওয়ার পরও যখন মেয়ে ফিরছে না, তখন তারা টেলিফোন করে সেই বাড়িতে মেয়ের খোঁজ জানতে চায়। কিন্তু তারা জানায় অনেকক্ষণ আগে মেয়ে বেরিয়ে গেছে। কিন্তু তারপরে তারা থানায় টেলিফোন করার চেষ্টা করেছিল, হয়তো কোনো কারণে যোগাযোগ করে উঠতে পারেনি। মেয়েটার বাড়িতে তার মা ছাড়া অন্য কেউ নেই। তিনি চিন্তায় ছিলেন, তাছাড়া তিনি হাই ব্লাড প্রেশারের রোগী, তাই এসব নিয়ে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। মৃতদেহ যে প্রথম দেখেছে তার সাথে কথা বলে তার বয়ান ভালোভাবে লিখেছেন তো? মৃতদেহ দেখেছে একজন সাইকেল চালক। সকালের দিকে সাইকেলে করে সে খবরের কাগজ ডেলিভারি করত ওই এলাকাতে। সকালে একটু বেরিয়ে ওই দিকের এলাকাতে কাগজ ডেলিভারি করতে যাওয়ার সময় সেই মেয়েটাকে পড়ে থাকতে দেখেছিল। কিন্তু সে তখন মেয়েটার মাথার পেছন দিকে থাকা আঘাতটা দেখতে পায়নি। ব্যাপারটা দেখে সে সাইকেল নিয়ে এগিয়ে যায়। এবার বুঝতেই পারছেন, কলকাতা শহরে মাঝে মাঝে নানা রকম অপরাধ হয়ে থাকে। সে তেমনটাই সন্দেহ করেছিল বলে ভয়ে প্রথমে কাছে যায়নি। সেখান থেকে সাইকেল চালিয়েই কাছের একটা চায়ের দোকান পর্যন্ত পৌঁছে যায়। তারপর সেখানে ঘটনাটা জানায়। তারপর লোকজন মিলে সেখানে গিয়ে লাশটা দেখে পুলিশে খবর দেয়। এসব করতে অনেকটা সময় লেগে যায়। অজিত, আমাদের এক্ষুনি বেরোনো দরকার। তোমার আর কোথাও যাওয়া নেই তো? আমি মাথা নেড়ে সম্মতি জানাতেই ব্যোমকেশ, আমি আর দাসবাবু বেরিয়ে পড়লাম। প্রথমে সোজা গিয়ে পৌঁছলাম মর্গে, যেখানে মৃতদেহ রাখা হয়েছে। পোস্টমর্টেম করবার জন্য মৃতদেহ কাটাছেঁড়া করবার প্রয়োজন, তবে দাসবাবুর সম্মতি ছাড়া সেটা শুরু হচ্ছিল না। দাসবাবুকে দেখে এই মর্গের ডাক্তার বললেন, মাথার আঘাতটা দেখে মনে হচ্ছে একবারই আঘাত করা হয়েছে ভারী কিছু দিয়ে। এত প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে যে মাথার ঘিলু একেবারে এলোমেলো হয়ে গেছে। তাছাড়া এক আঘাতেই মাথার খুলি ভেঙে গেছে। খুনির গায়ে প্রচণ্ড জোর। তাছাড়া এমন কাজ কিন্তু কারোর পক্ষে করা সম্ভব নয়। আর ওই কপালে যে ছোট্ট চিহ্নটা দেখতে পাচ্ছি, ওটা কি মৃত্যুর আগে হয়েছে না পরে? যতদূর সম্ভব মৃত্যুটা অনেক পরে হয়েছে। মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে খানিকটা রক্ত বেরোতে শুরু করে, আর তারপরেই কাজটা করা হয়েছে। কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে মাথায় আঘাত করার পরেও মেয়েটা কিছুক্ষণ বেঁচে ছিল। কথাটা শুনে চমকে উঠলাম। এখন দেখে মাথার অবস্থাটা খুব ভালোভাবে বোঝার উপায় নেই। সাদা কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে, তবে ডাক্তার যা বললেন তাতে মাথার পেছনের দিকটা একেবারে ভেঙে গেছে। এমন অবস্থায় মেয়েটা ওইখানে বেশ কিছুক্ষণ বেঁচে ছিল। এটা ভীষণ বেদনাদায়ক। ব্যোমকেশকে বললাম, আমার মনে হয় মেয়েটার মৃত্যু পর্যন্ত লোকটা সেখানেই ছিল। মেয়েটা মারা যাওয়ার পরে তারপর কপালের ওই দাগটা করেছে, কিন্তু শরীরে আর কোথাও কোনো আঘাতের চিহ্ন তো নেই। তার মানে ক্রাইমটা হয়েছে অতর্কিতে। কিন্তু সমস্যা হলো, মেয়েটা যেখানে গিয়েছিল সেখান থেকে ফেরার পথে আততায়ী আক্রমণ করেছে, অথচ সে জানতো মেয়েটা কখন কোথায় যাচ্ছে। ব্যোমকেশবাবু, তাহলে পোস্টমর্টমটা শুরু করা যাক। শরীরে আর কোনো আঘাতের চিহ্ন কিংবা ভেতরে কোনো সমস্যা রয়েছে কিনা সেটাও তো দেখার দরকার। সেই ফাঁকে আমরা না হয় মেয়েটির পরিবারের সঙ্গে আর যারা বাড়িতে গিয়েছিল রাতে তাদের সঙ্গে একবার কথা বলে দেখি। তারপর বেরিয়ে এসে আমরা পুলিশের জিপে করেই প্রথমে গিয়ে পৌঁছলাম মেয়েটার বাড়িতে। মেয়েটির নাম তনিমা ভট্টাচার্য, মায়ের নাম অন্তরা ভট্টাচার্য। ভদ্রমহিলা বাড়িতে একাই থাকেন। বয়স খুব বেশি নয়, দেখেই বোঝা যায় শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে, না হলে মাঝ বয়সে শরীরের এমন অবস্থা হতো না। রোগা ফ্যাকাশে চেহারার ভদ্রমহিলার হাঁপানির সমস্যা রয়েছে। উঠতে বসতে তার হাঁপ ধরে যায়। তিনি কোনো রকমে তার ঘরে আমাদের বসতে দিয়ে বললেন, ব্যোমকেশবাবু, আপনি যখন এসেছেন তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি যে অন্তত আমার মেয়ের সঙ্গে যেরকম জঘন্য কাজ করেছে তার শাস্তি হবে। আপনি দেখবেন তার যেন চরম শাস্তি হয়।
অপরাধী যেই হোক না কেন, যে কারণেই সে এমন কাজ করে থাকুক না কেন, আমি তাকে খুঁজে বের করবই, আপনাকে কথা দিচ্ছি। কিন্তু আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। প্রথমে বলুন, আপনার মেয়ে যখন রাতের বেলা বাড়িতে ফিরল না, তখন আপনি কি করছিলেন? আমার শ্বাসকষ্টের সমস্যা আছে, তার সঙ্গে উচ্চ রক্তচাপ। অনেক রাত পর্যন্ত মেয়েটা বাড়িতে ফিরছে না দেখে আমি বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। একবার পুলিশকে টেলিফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। পরে ভেবেছিলাম বাইরে বেরিয়ে দেখব, কিন্তু শরীর এত খারাপ হতে শুরু করলো ব্যোমকেশবাবু, অনেক রাত পর্যন্ত এভাবে থাকার পর মনে হয়েছিল আমি বোধহয় মরে যাব। ওই দেখুন, টেবিলের ওপরে ইনহেলার পড়ে রয়েছে, ওটা খুঁজে পাচ্ছিলাম না, তাতে আমার শ্বাসকষ্ট বেড়ে গেছিল। কোনো রকমে ইনহেলারটা নিয়ে বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। শরীর যখন খুব খারাপ হয় তখন আমার এমন অবস্থা হয়, মাথা তুলে দাঁড়াতে পারি না। কিন্তু আমি ঘুমাতে চাইনি, কখন কেন যে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন ঘুম ভাঙল তখন তখন অনেক রাত হয়ে গেছে। তখন আমি ভয় পেয়ে গেছিলাম, আমার মেয়েটার কিছু হয়ে গেল নাকি। তারপর সকালে আপনি কি করলেন? সকালে আমি বাইরে বেরোলাম খোঁজ করার জন্য। আশেপাশে সবার সঙ্গে কথা বললাম, তারা কিচ্ছু বলতে পারল না। যার বাড়িতে আমার মেয়ে গিয়েছিল কাল রাতের দিকে তার কাছে গেলাম। সে তখন জানালো আমার মেয়ে তো কাল রাতেই বেরিয়ে গেছে। ফিরে আসবো ততক্ষণে লোকজনের হট্টগোল শুনে কি মনে হতে আমার মেয়ের বন্ধুই মানসীর সাথে সেখানে গেলাম, আর তখনই দেখি আমার মেয়েটা। ভদ্রমহিলা আর কোনো কথা বলতে পারলেন না, দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলেন। তার অবস্থা দেখে সত্যিই খারাপ লাগলো। এমন অবস্থায় প্রশ্ন করা যায় না, কিন্তু ব্যোমকেশের তো আর তাতে কিছু করবার নেই। কিছু করতে গেলে তাকে এই মুহূর্তেই সবকিছু জানতে হবে। ভদ্রমহিলা এরপর যা বললেন তার মানে অনেকটা এইরকম দাঁড়ায়। তিনি সকালে তার মেয়ে তনিমার বান্ধবী মানসীর সাথে ওই পথের পাশে মার্ডার স্পটে গিয়ে নিজের মেয়েকে আবিষ্কার করেন। ততক্ষণে লোকজন জমতে শুরু করেছে সেখানে। তিনি সেইখানেই জ্ঞান হারিয়ে পড়েছিলেন। তাকে সুস্থ করে রাস্তার পাশেই চায়ের দোকানে নিয়ে যাওয়া হয়েছিল। সেইখানেই ছিলেন তিনি পুলিশ আসা পর্যন্ত। তারপর পুলিশ আসার পরে সামান্য জেরা করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এমনকি বেশ কিছুক্ষণ তার মেয়ের বান্ধবী মানসীও তার সঙ্গে ছিল। ব্যোমকেশ বলল, আপনার মেয়ের কোনো শত্রু কিংবা এমন কেউ আছে যে এমন কাজ করতে পারে বলে আপনার মনে হয়? না ব্যোমকেশবাবু, আমার মেয়ের কোনো শত্রু ছিল না। অন্তত আমি তো জানতাম না আমার মেয়েকে যে এমনভাবে কেউ মারতে পারে। দাসবাবু আস্তে আস্তে বললেন, বেশি চাপ দেওয়া যাবে না ব্যোমকেশবাবু। বেশি চাপ দিলে ভদ্রমহিলা আবার অসুস্থ হয়ে পড়তে পারেন। যে ডাক্তার তাকে দেখেছে সে স্পষ্ট বলে দিয়েছে এই মুহূর্তে বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে হাসপাতালে ভর্তি করতে হতে পারে। এখন এই সময়ের মধ্যে এমন একটা ব্যাপার ঘটে গেলে বুঝতেই পারছেন আমরা আরও সমস্যায় পড়তে পারি। মানুষের বাড়ির ঠিকানা জোগাড় করে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। তারপর সোজা গিয়ে পৌঁছলাম মানুষের বাড়িতে। মানুষই ভীষণ ভয় পেয়েছিল। এমন একটা মৃতদেহ দেখে ভয় পাবারই কথা। তার মা বাবা প্রথমে আমাদের সঙ্গে কথা বলতে দিতে রাজি হলেন না, কিন্তু সঙ্গে পুলিশ রয়েছে আর তনিমার ব্যাপারটা দেখা দরকার। একথা শোনার পর মানুষই নিজেই আমাদের সঙ্গে কথা বলতে রাজি হলো। মানুষই বলল, আমি সত্যিই বলছি ব্যোমকেশবাবু, আমি কিচ্ছু জানি না। কাল রাতে তনিমা আমার বাড়িতে এসেছিল। আসলে আসলে তনিমা তো বাড়িতে তার মায়ের সঙ্গে সবসময় একা একাই থাকে। আমি আর তনিমা মিলে ঠিক করেছিলাম এবার 2 দিন পরে একটু কোথাও ঘুরতে বের হব। আমরা মাঝে মাঝেই এমন যেতাম। তনিমা আর কারোর সঙ্গেই খুব একটা মিশতো না। একটা কথা জিজ্ঞাসা করব, যদি তুমি কিছু মনে না করো। আচ্ছা মানসী, তুমি তনিমার সবচেয়ে ভালো বন্ধু ছিলে। এর মধ্যে মানে কয়েকদিনের মধ্যে তনিমার মধ্যে কোনো কিছু কি পরিবর্তন তুমি লক্ষ্য করেছিলে? কোনো রকম ভয়, চিন্তা ভাবনা কিংবা অন্য মনস্কতা এসব ব্যাপারে? না ব্যোমকেশবাবু, আসলে তনিমার বাবা মারা যায় আজ থেকে 2 বছর আগে। তারপর থেকে তনিমা যেন
কেমন একটা বদলে গিয়েছিল। আগের মতো ওরকম চঞ্চল হাসি খুশিও ছিল না, কেমন চুপচাপ বসে থাকতো নিজের ঘরে। তারপর তো তার একটা সমস্যাও হয়, তখন তাকে ডাক্তার পর্যন্ত দেখাতে হয়েছিল। তনিমা মাঝে মাঝে হঠাৎ করে রেগে উঠত, চিৎকার চেঁচামেচি করত। তখন তাকে একেবারেই সামলে রাখা যেত না। আসলে ওর বাবা যেদিন মারা যায় সেদিন তনিমা আর ওর মা ওদের কোনো আত্মীয়র বাড়ি গেছিল, আর সেদিনই তনিমার বাবার হার্ট অ্যাটাক হয়। তনিমা মনে করে যদি ওরা বাড়িতে থাকতো তাহলে ওর বাবাকে বাঁচাতে পারত। এই একটা কথা তনিমার মা মানে মাসিমা নিজেও সবসময় ভাবেন আর সবসময় বলেনও। আপনারা তো তার সঙ্গে দেখা করেছেন, মাসিমা কিন্তু এমন ছিলেন না। অন্তত 2 বছর আগে পর্যন্ত সবকিছু আলাদাই ছিল। হার্ট অ্যাটাকটা কিভাবে হয়েছিল? মানে অন্তরা ভট্টাচার্যকে তো আমরা দেখলাম, তার বয়স 40-45-এর খুব একটা বেশি হওয়ার কথা নয়। আর তনিমার বয়স তো তোমার মতোই হবে, 18-19 কিংবা তার একটু কমই হবে। তার মানে তনিমার বাবার বয়স খুব বড় জোর 50-55 এর মতোই হবে। সেদিন রাতে যখন তনিমা তোমার বাড়িতে এসেছিল তখন তোমার সাথে কি কি কথা হয়েছিল ওর? সেদিন ফোন করার একটু পরে তনিমা যখন আমাদের বাড়িতে আসে তখন আমি ঘরেই ছিলাম। আমি তনিমাকে বলেছিলাম আবার পড়াশোনাটা শুরু করতে, কিন্তু ও চায়নি। আমার বইপত্রগুলো দেখছিল। তারপর এক সময় ঘুরতে যাওয়ার কথাটাও নিজেই বলল। আমিও রাজি হয়ে গেলাম, কারণ 2 দিন পরে রবিবার, ছুটির দিন, যাওয়া যেতেই পারে। এসব নিয়ে কথা বলতে বলতে প্রায় 8টার একটু বেশি হয়ে গিয়েছিল। তখনই আমি ওকে বললাম বাড়ি যাওয়ার কথা। বললাম চল আমি এগিয়ে দিচ্ছি, কিন্তু এখান থেকে তো বেশিক্ষণ নয়, ওই 5-10 মিনিটের রাস্তা, তাই ও বলল একাই চলে যাবে। আমার বাবা বলেছিল ওকে এগিয়ে দেওয়ার কথা। আসলে তনিমা এমনভাবে বদলে যাওয়ার পর থেকে ওকে একটু একটু ভয়ই করতো আমাদের, কখন কোথায় চলে যাবে। আমার বাবা মা তনিমাকে খুবই ভালোবাসতো। আসলে তনিমা যখন পড়াশোনা করত তখনও পড়াশোনায় কিন্তু খুব ভালো ছিল। মাঝখানে 2 বছর। মানুষে কি যেন বলতে গিয়েও চুপ করে গেল। ব্যোমকেশ বলল, তার মানে তোমার মতে তনিমাকে এমনভাবে খুন করার পিছনে তার কোনো শত্রু থাকতে পারে না, এমন কেউ নেই। স্বয়ং অন্তরা ভট্টাচার্য তো আমাদের এই কথাই জানিয়েছে। কি বলছেন ব্যোমকেশ বাবু? তনিমা যখন পড়াশোনা করতো পড়াশোনায় যেমন ভালো ছিল তেমন মেয়ে হিসেবেও খুব ভালো ছিল। আমাদের স্কুলে তো তনিমাকে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই হিংসে করত। ও যেমন মেধাবী ছিল তেমন সহজ সরল আর শান্ত স্বভাবের ছিল। তাকে যে কেউ এমনভাবে খুন করতে পারে। কথা বলতে বলতে মানুষই অন্তরা ভট্টাচার্যের মতো কাঁদতে শুরু করলো। এমন অবস্থায় বসে থাকা যায় না, তাই ব্যোমকেশ উঠে পড়ল। সে মানুষকে বলল, তনিমার ব্যাপারে আর কিছু যদি মনে আসে তাহলে একদমই দেরি করো না, আমায় কিংবা দাসবাবুকে সঙ্গে সঙ্গে তুমি জানিও। মনে রেখো, এই ব্যাপারে তুমি আর তনিমার মাই কিন্তু আমাদের কাছে সব থেকে বিশ্বস্ত সাক্ষী। তোমাদের তরফ থেকে কিছু জানতে না পারলে আমরা বড়ই বিপদে পড়ব। তনিমার যে এত বড় ক্ষতি করলো তাদের কিন্তু আপনি ছাড়বেন না ব্যোমকেশ বাবু। আমার কিছু মনে পড়লে আপনাকে অবশ্যই জানাবো, কিন্তু আমি আপনাকে সবকিছু বলেছি। সেই রাতে এর থেকে বেশি আর কোনো কথা হয়নি। মানুষের বাড়ি থেকে বেরিয়ে আসার পরে ব্যোমকেশকে কেমন যেন হতাশ বলে মনে হলো। আর ব্যোমকেশ ভেবেছিল এদের দুজনের সঙ্গে কথা বলে কিছু না কিছু একটা বেরিয়ে আসবে। দাসবাবুর মুখটাও কেমন যেন হয়ে রইল। আমি বললাম, আহা, এত তাড়াতাড়ি তোমরা ভেঙে পড়ছো কেন? পোস্টমর্টেম রিপোর্টে কিছু না কিছু তো নিশ্চয়ই জানা যাবে। তারপর সেখান থেকে যা জানা যাবে তাতে নিশ্চয়ই আমরা কোনো না কোনো সূত্র পাব। আর ব্যোমকেশ, তুমি তো নিজেই বলো, অপরাধী যতই চালাক হোক না কেন, কোনো না কোনো একটা সূত্র সে সবসময় রেখে যায়। কথাটা তুমি ঠিকই বলেছ অজিত, কিন্তু মার্ডার ওয়েপন মানে যেটা দিয়ে মাথায় এমনভাবে আঘাত করা হয়েছে সেটা খুঁজে না পাওয়া পর্যন্ত তো আমরা কিছুই করতে পারবো না। কাউকে সন্দেহ করলেও মার্ডার ওয়েপন ছাড়া এবং তার হাতের ছাপ ছাড়া তাকে তো শাস্তি দেওয়া অসম্ভব। আমরা চারপাশটা ভালো করে দেখেছি ব্যোমকেশ বাবু, তেমন কিছুই পাইনি। যেখানে মৃতদেহ পড়েছিল সেই জায়গাটা একবার দেখবেন নাকি? জায়গাটা তেমন কিছু নয়, রাস্তার পাশে একটা নির্জন জায়গা, আশেপাশে খানিক মাটির ঢেলা, আর এখানে ওখানে ইট পাথরের টুকরো ছাড়া আর কিছুই নেই। দাসবাবুর কথায় ব্যোমকেশ চমকে উঠল। তারপর আমাদের সেখানে যাওয়ার কথা বলল। জায়গাটা রাস্তার এক পাশে।
সত্যি ফাঁকা আর নির্জন। এখানের খানিকটা জায়গায় একটু বেশিই নির্জন। পায়ে হেঁটে গেলে 200 পায়ের মতো চলতে হয়। জায়গাটার মধ্যে আশেপাশে কোনো বসতি তো দূর, কোনো প্রাণী বা কোনো কিছুই নেই। একটু দূরে রাস্তাটা বাঁক নিয়েছে সেই চায়ের দোকানের দিকে। চায়ের দোকান থেকে একটু এগিয়ে গেলেই মানুষীদের বাড়ি, আর সেই ফাঁকা জায়গাটা পেরিয়ে আরেকটু এগোলেই পাড়ার বাকি বাড়িগুলো শুরু হয়েছে। তারপর সেই দিকেই কয়েকটা বাড়ির পরে তনিমাদের বাড়ি। ব্যোমকেশ কিন্তু সেসব দেখছিল না। যেখানে মৃতদেহটা পড়েছিল সেই জায়গাটাই ব্যোমকেশ ঘুরে ঘুরে দেখছিল। বেশ কয়েকটা মাটির ঢেলা আর বড় বড় ইটের টুকরো ছড়িয়ে রয়েছে চারিপাশে। রক্ত এখনও সেখানে পড়ে আছে, সেটা পরিষ্কার করা হয়ে ওঠেনি। ব্যোমকেশ এদিক ওদিক দেখছে, আর দাসবাবু মার্ডার স্পটের একদম নির্দিষ্ট জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে। দাসবাবু বললেন, অজিত বাবু এমনিতেই একটা চুরির কেস নিয়ে মাথাটা ঘেঁটে আছে। ব্যোমকেশ বাবু নিজের তরফ থেকে সমস্ত কিছু করে অপরাধী কে সেটা বলে দিয়েছেন, কিন্তু অপরাধী এখনো পর্যন্ত ধরা পড়েনি। সেই ঘটনার পরেই চোর নিরুদ্দেশ হয়ে গেছে। তার মধ্যে আবার এমন একটা কেস এসে মাথায় উঠেছে, বুঝতে পারছেন না ওপর মহল থেকে কত চাপ আমার উপর। ব্যোমকেশ বাবু যদি কিছু করতে না পারেন তাহলে তো চাকরি বাঁচানোটাই দায় হবে। একটা খুনের সমাধান না করতে পারলে আপনার চাকরি চলে যাবে? পুলিশের চাকরিটা বাইরে থেকে যতটা সহজ বলে মনে হয় আসলে ততটাও সহজ নয়। অজিতবাবু, ব্যোমকেশবাবু যে আমায় রীতিমতো সাহায্য করেন সেটা আমার ভাগ্যের ব্যাপার। না হলে একা একা এই সমস্ত ব্যাপারগুলো সমাধান করা আমার অন্তত কম্য ছিল না। তারপরও কি হয় বলুন তো, মাঝে মাঝে তো সব কিছু বদলে যায়। আমাদের হাতে কোনো কিছুই থাকে না। অপরাধীকে ধরে সাক্ষ্য প্রমাণ তুলে আমাদের আদালত পর্যন্ত নিয়ে যেতে হয়। তারপর সেইখানে চলে উকিল আর জজ সাহেবের খেলা। সেখান থেকে কত অপরাধী যে বেরিয়ে যায় আপনাদের আর নতুন করে কি বলবো। কত অপরাধীর ইতিহাস চলতেই থাকে বছরের পর বছর। এই 2 বছর আগে ব্যোমকেশবাবু সেই একটা হিরে চুরির ব্যাপারে একজন অপরাধীকে ধরে দিয়েছিলেন, মনে আছে? তার সঙ্গে আবার এক অপরাধী ছিল যাকে আমরা প্রথমেই দোষী ভেবে গ্রেফতার করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত অপরাধী দুজনেই জেল হেফাজতে রয়েছে। তার জন্যই মাঝে মাঝে আদালত পর্যন্ত যেতে হয়। ব্যোমকেশবাবুর কাজটা তদন্ত সমাধান পর্যন্তই ছিল অজিতবাবু, কিন্তু তারপরেই তো শুরু হলো আসল খেলা। দাসবাবু যা বললেন তা একটুও বাড়িয়ে বলেননি, এবং সে কথা আমিও বেশ ভালো করে জানি। একটা কেসের ব্যাপারে ব্যোমকেশের সঙ্গে আমাকে আদালতে যেতে হয়েছিল। আদালত সমস্ত কিছু সাক্ষ্য আর প্রমাণের ভিত্তির ওপর নির্ভর করে। মাঝে মধ্যে সময়ের পরিবর্তনের সঙ্গে সাক্ষ্য প্রমাণের মধ্যেও সামান্য পরিবর্তন দেখা যায়। তখন গোটা কেসটাকে আরও কিছু সময় ধরে টানতে হয়। এইসব ভাবছি, এমন সময় ব্যোমকেশের ডাকে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। যেখানে মৃতদেহটা পড়েছিল সেখান থেকে খানিকটা দূরে ব্যোমকেশ দাসবাবুকে ইশারা করতেই দাসবাবু গ্লাভস বার করে হাতে পড়ে নিলেন। তারপর এগিয়ে গিয়ে বড় মাপের একটা পাথরের টুকরো হাতে তুলতেই দেখা গেল তার উপরেও লেগে রয়েছে রক্ত। দাসবাবু বললেন, সর্বনাশ! খুনটা হয়েছে রাস্তার কাছে, আর অপরাধী তাহলে পাথরটাকে এত দূরে ছুঁড়ে ফেলেছে, কিন্তু এমন একটা পাথর দিয়ে। মনে হয় অপরাধীর গায়ে তো প্রচন্ড জোর। অপরাধী খুন কিভাবে করেছে সেটা তো বোঝাই গেল। এখন প্রশ্ন হলো, তনিমা ভট্টাচার্যকে খুন করে কার কি লাভ? সেটা বার করতে না পারলে আমরা খুনের মোটিভ খুঁজে বের করতে পারবো না, আর ওটা খুঁজে না পেলে আমরা অপরাধী পর্যন্ত পৌঁছাতেই পারবো না। কারণ এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু আমাদের সন্দেহের তালিকায় কেউ নেই। দাসবাবু, কেসটা কিন্তু আপনাকে অনেক দিন পর্যন্ত ভোগাতে পারে। দাসবাবুর মুখটা মুহূর্তের জন্য কালো হয়ে এলো, তারপরে আবার স্বাভাবিক হয়ে এলো। আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম। দাসবাবু ব্যোমকেশের সঙ্গে খুনের ব্যাপারেই কি যেন কথা বলল অনেকক্ষণ। তারপর আমাদের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে দাসবাবু চলে গেলেন থানার উদ্দেশ্যে। ব্যোমকেশের সঙ্গে কথা বললাম সেদিন সন্ধ্যার সময়। চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছি ব্যালকনির কাছে। গরমকাল, এই সময়টা ঘরের মধ্যে থাকলে কেমন একটা গুমোট বলে মনে হয়। যতই ফ্যান থাক আর হাওয়াই থাক না কেন, প্রকৃতির হাওয়ার সঙ্গে কারোর কোনো তুলনাই নেই।
চা হাতে নিয়ে ব্যালকনির কাছে দাঁড়াতেই বৌঠান বলল, তোমরা তো দাসবাবুর সঙ্গে গিয়েছিলে। দাসবাবু যখন এলো তখন রান্নাঘরে আমি এত ব্যস্ত ছিলাম যে সেখানে যেতেই পারলাম না। কি হয়েছে বলো তো? বোমকেশ সমস্ত ঘটনা ওর মতো করে খুব সংক্ষেপে বৌঠানকে বুঝিয়ে বলল। তারপর ঘটনা বলা শেষ হলে বোমকেশ বলল, সমস্যা হলো আমার কাছে এমন কোনো প্রমাণ নেই যা দিয়ে অপরাধীকে খুঁজে বের করা যায়। গোটা জায়গাটা ভালো করে ঘুরে ঘুরে দেখছি, যদি কিছু পড়েও থাকে তাহলেও সেটা খুঁজে পাওয়াটা বড় মুশকিল। গোটা জায়গাটা অনেকটা বড়। সবচেয়ে বড় কথা, অপরাধী খুন করার পরে মার্ডার ওয়েপনটা অত দূরে ফেলতে পেরেছিল, কপালের কাছে একটা অর্ধবৃত্ত আঁকতে পেরেছিল। অর্থাৎ তার কাছে সময় ছিল অনেক বেশি। ওই সময় ওই পথে কেউ আসেনি, সেটাই স্বাভাবিক, কারণ বড় রাস্তা থেকে ওই পাড়ায় ঢোকার জন্য আরও একটা রাস্তা রয়েছে। এই রাস্তাটা শর্টকাট, মাটির রাস্তা, কিন্তু এই রাস্তাটাই নিয়েছিল তনিমা। বোধহয় তাড়াতাড়ি হবে তার জন্যই। আচ্ছা, এমনও তো হতে পারে যে তনিমা অপরাধীকে দেখেছিল মানুষের বাড়ি থেকে বেরিয়ে আসার সময়। অপরাধী নিশ্চয়ই তাকে অনুসরণ করেছিল, আর তনিমা যদি তাকে দেখে থাকে তাহলে সে চিৎকার করলো না কেন? ওই কথাটা আমার মাথাতেও এসেছে। যতই জায়গাটা ফাঁকা থাকুক না কেন, রাতের বেলা একটা মেয়ে চিৎকার করলে সে আওয়াজ অনেকেই শুনতে পেত নিশ্চয়ই, কিন্তু কেউ শুনতে পায়নি। ব্যাপারটা বড়ই অদ্ভুত। এমনটা তো হতে পারে যে লোকটা এসেছিল, মানে তাকে যদি আমরা লোক মনে করি, কারণ অতটা গায়ের জোর কোনো মেয়ে মানুষের গায়ে হতে পারে না। কোনো লোক যদি কাজটা করে থাকে, সে হয়তো তনিমার চেনা ছিল, আর সেই কারণেই তনিমা চিৎকার করেনি। হয়তো সে বুঝতেই পারেনি যে সেই লোকটা আক্রমণ করবে। হঠাৎ করে একটা অদ্ভুত কথা আমার মাথায় এলো। মানুষের কথাটা মনে পড়তেই বোমকেশকে বললাম, আচ্ছা বোমকেশ, মানুষের কিন্তু সেই দিনই সবথেকে বেশি সুযোগ ছিল, তাই ওই পথে তনিমার সঙ্গে এসে তারপর পেছন থেকে মাথায় আঘাত করার সবথেকে বেশি সুযোগ। কিন্তু মোটিভ আর মানুষই ভালো করেই জানতো যে তনিমার কিছু হলে সব থেকে প্রথম সন্দেহ তার ওপরে গিয়েই পড়বে, কারণ তনিমা তার বাড়িতেই গিয়েছিল। মানুষের বাবা মা স্পষ্টভাবেই জানিয়েছে তাদের সামনে তনিমা বাইরে বেরিয়েছিল, এবং তারপরেই মানুষই সকালবেলা তনিমার মা অন্তরা ভট্টাচার্যর সঙ্গেই বাইরে বেরিয়েছিল। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বোমকেশ যে কটা সম্ভাবনার কথা বলছে, সব কটা সম্ভাবনাই কেমন যেন সাক্ষীর অভাবে থোপে টিকছে না। এরপর প্রায় 3-3টে দিন কেটে গেল। বোমকেশ কিন্তু কোনো সূত্রই খুঁজে বার করতে পারল না। আমি আমার পরবর্তী বই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। যে সমস্ত শ্রোতারা আমাকে চেনেন তারা জানেন যে আমি বোমকেশের সমাধান করা বিভিন্ন রহস্যময় কেসগুলোকে সামান্য ঘুরিয়ে ফিরিয়ে বইয়ের আকারে বার করে থাকি। তাই নিয়ে প্রকাশকের সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছিলাম কয়েকদিন। এসবের মধ্যেই প্রায় কেটে গিয়েছিল 3টে দিন। চতুর্থ দিনের দিন বাড়িতে বসে রয়েছি। বৌঠান এসে সকালে চা দিয়ে গেল। বৌঠানকে বললাম, কি ব্যাপার বলো তো? 3টে দিন ব্যস্ত হয়েছিলাম বলে বোমকেশের সঙ্গে তেমনভাবে কথা বলা হয়ে ওঠেনি, কিন্তু সকালবেলা বোমকেশ গেল কোথায়? জানি না। সে যে দাসবাবুর তনিমা ভট্টাচার্যের মার্ডার কেসটা নিয়ে এলো, সেটা যদিও এখনো কোনো সমাধান করা হয়ে ওঠেনি। বোমকেশ বোধহয় হালে পানি পাচ্ছে না। কোনো সূত্র বার করতে পেরেছে এর মধ্যে? আমি তো তেমন কিছু জানি না। তুমি তো জানোই ঠাকুরপো, কেসের মধ্যে ঢুকে পড়ার পরও তোমাকেই কিছু বলে না, সেখানে আমাকে বলা তো অনেক দূরের কথা। বৌঠান কিন্তু কথাটা মিথ্যে বলেনি। তবে বোমকেশ যখন ফিরল তখন কিন্তু তার মুখে আমি অন্য গল্প শুনতে পেলাম। বোমকেশ যখন ফিরল তখন প্রায় সন্ধে হয়ে গেছে। তাকে বিধ্বস্ত এবং বিষণ্ণ বলে মনে হচ্ছিল। তাকে খানিকটা রেস্ট নেওয়ার জন্য সময় দিয়ে আমি আমার ঘরে গেলাম। একটু পরে রাতের খাবার আগে যখন তার ঘরে গেলাম, বোমকেশ আমায় সে সময় দেখে ম্লান হেসে বলল, অজিত, তনিমা ভট্টাচার্যের কেসটা এখনো পর্যন্ত সমাধান করা যায়নি। যত দিক থেকে সম্ভব দেখে নিয়েছি, কিন্তু এমন কেউ নেই যাকে অপরাধী সাব্যস্ত করা যায়। এর মধ্যে কলকাতার বাইরে নবীনপুরের কাছে আরও একটি মেয়ে খুন হয়েছে, তবে তার বয়স 17-18 বছর নয়, 24-এর কাছাকাছি, বিবাহিত, ছেলে রয়েছে একটি। তার স্বামীর সঙ্গে কথা হলো। ভদ্রলোকের নাম জয়ন্ত চ্যাটার্জি, মহিলার নাম মামনি চ্যাটার্জি। ভদ্রমহিলা ঠিক একইভাবে মারা গিয়েছেন। তারও কপালের ঠিক মাঝখানেই ওরকম একটা অর্ধবৃত্তাকার একটা দাগ রয়েছে। ব্যাপার কি বলতো? আজ একদম ভালো লাগছে না। গোটা দিন এখান থেকে ওখানে যেতে হয়েছে,
কাল সকালে দাসবাবু আসবে, তখন তার কাছ থেকে সবকিছু শুনে নিও। আসলে দাসবাবুই ব্যাপারটা প্রথমে ফেস করেছেন, তারপরে আমায় খবর দেওয়ায় আমি দাসবাবুর সঙ্গে গিয়েছিলাম। সকালের দিকে বেরিয়ে এখন ফিরছি। দুটো খুনের মধ্যে কোনো না কোনো একটা যোগাযোগ তো রয়েইছে। আমার মন বলছে অজিত, তোমার মন যে আজ পর্যন্ত খুব একটা মিথ্যে কথা বলেনি সেটা আমিও জানি ব্যোমকেশ, কিন্তু আমাদের একটু প্রমাণের প্রয়োজন। কোনো প্রমাণ সত্য ছাড়া তো এই কেসটায় তুমি কিছুই করতে পারবে না। এটাই তো সব থেকে বড় কথা অজিত। এই খুনের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটাই একই রকম। আজ বিশ্রাম করি, বরং কাল সকালে দাসবাবু এলে তার কাছ থেকে সমস্ত কথা শুনবে। হয়তো কাল আমাদের আর একবার ঘটনার স্থলে যেতে হতে পারে। ব্যোমকেশ যে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল তা বোঝাই যাচ্ছিল। তাকে আর জোর করলাম না। রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, প্রথমে তনিমা ভট্টাচার্য, তারপর মামনি চ্যাটার্জি। দুজনের মাথাতেই সেই একই রকম অর্ধাবৃত্তাকার চিহ্ন রয়েছে। তার মানে কি দুটো খুনের মধ্যে অপরাধী ব্যক্তি একই? কিন্তু ব্যোমকেশ তো খুনটা কিভাবে হয়েছে সেটা বলল না। মাথার পেছনে আঘাত করেই যদি খুন হয়ে থাকে, তাহলে মাথার ভিতর সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে ঘুরতে লাগলো। ঘুমিয়ে পড়েছিলাম। রাতের বেলায় একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। দেখি ব্যোমকেশ দাঁড়িয়ে রয়েছে হাতে একটা ছুরি নিয়ে, ধারালো কিন্তু ছোট ছুরি। তার সামনে পাশাপাশি বসে রয়েছে দুটো মেয়ে, সেই তনিমা ভট্টাচার্যকে যেমনটা দেখেছিলাম সেই রকম আরেকটি মেয়ে। মুখটা ভালো করে বুঝতে পারলাম না। তাদের দুজনের কপালেই সেই অর্ধচন্দ্রাকার দাগটা জল জল করছে। ব্যোমকেশ চিৎকার করে বলছে, অনেক হয়েছে, আর নয় অজিত। এই দেখো অপরাধীকে ধরতে পেরেছি। কোথায় অপরাধী? কোথায়? আশেপাশে তো কেউ কোথাও নেই। তুমি দেখতে পাচ্ছ না অজিত? তুমি দেখতে পাচ্ছ না? ওই দেখো অপরাধী ওদের দুজনের পিছনে দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে দেখলাম একটা মেয়ে। এই মেয়েটাকে আমি আগেও দেখেছি। এই তো মানসী, তনিমার বন্ধু। ব্যোমকেশ হাসতে হাসতে বলল, তুমি বুঝতে পারছো না অজিত? মানুষই তো তনিমাকে হিংসে করত, আর তাই তাকে খুন করেছে। আর তনিমাকে যখন খুন করেছে তখন এই মামনি চ্যাটার্জি সেখানে ছিল, সে দেখে ফেলেছিল, তাই মামনি চ্যাটার্জিও খুন হয়েছে। কিন্তু মানসীরা তো জোর হবে কি করে? মানসীকে তো আমি দেখেছি, সে এমনভাবে পাথরের আঘাতে মাথার খুলি ভেঙে দিতে পারবে না। হঠাৎ করে দেখলাম মানসীর চেহারাটা বড় হতে হতে অনেক বড় হয়ে গেল। তারা দুটো হাতে দুটো পাথর দুটো দু হাতে নিয়ে ঠুকতে ঠুকতে সে আমার দিকে এগিয়ে আসছে। আর ব্যোমকেশ ছুরিটা নিয়ে বলল, কপালের মাঝখানের বৃত্তটা পুরোপুরি আঁকতে পারেনি মানসী, তার জন্য তোমায় আমি ধরতে পেরেছি। আমি কিছু একটা বলতে গেলাম, কিন্তু তার আগেই ঘুমটা ভেঙে গেল। দেখি জানালার পাল্লা ফাঁক দিয়ে রোদের আলো মুখে এসে পড়েছে। কখন যেন এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে এমন একটা অদ্ভুত গোজামিল স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। প্রথম থেকে মানসীকে আমার সন্দেহ হয়েছিল, তাই আমার অবচেতন মন মানসীকে অপরাধী ভেবে এমনই একটা স্বপ্ন তৈরি করেছে। কিন্তু মামনি চ্যাটার্জির বাড়িতে দাসবাবুর সঙ্গে আমাদের আজকে যেতে হবে। সেখানে কথা বলে যদি সত্যি জানা যায় যে মানসীর সঙ্গে সত্যি সত্যি এদের কোনো যোগাযোগ ছিল, তাহলে দাসবাবু একটু দেরি করে এসে আমাদের পোশাক বদলে নেওয়ার সময় দিল। তারপর পুলিশের জিপে করে আমরা নবীনপুর গিয়ে পৌঁছলাম। জায়গাটা কলকাতার বাইরে। পৌঁছতেই প্রায় ঘন্টা খানেক সময় লেগে গেল। সেখানকার এক পুলিশ অফিসার মিস্টার দাসের পরিচিত। যদিও মিস্টার দাস তার চাকরি জীবনে বিভিন্ন সময় কলকাতার আশেপাশে নানা জায়গায় পোস্টিংয়ে ছিলেন, তাছাড়া তার সঙ্গে দেখেছি বেশ অনেকেরই পরিচয় থাকে। এই পুলিশ অফিসারের নাম হচ্ছে রমাকান্ত লাহিড়ী। তিনি ব্যোমকেশকে আর আমাকে দেখে বেশ খুশি হলেন, অন্তত তার মুখ দেখে সেটাই মনে হলো। বললেন, হ্যাঁ, ওই দাসবাবুর কাছে যখন শুনলাম আপনি প্রায় সপ্তাহখানেক আগে এমনই একটা কেসের ব্যাপারে তদন্ত করতে শুরু করেছিলেন, হ্যাঁ, তারপরই এখানে এই কেসটা ঘটে গেল। এখানকার খবরটা যখন পেলাম তখন দাসবাবুকে আগে জানালাম। দাসবাবু যখন জানালেন আপনিও আসবেন, তখন আমি বেশ খুশি হয়েছিলাম। হ্যাঁ, যাক, তা আপনি কিছু বুঝতে পারলেন ব্যোমকেশবাবু? কাল মৃতদেহ দেখে এবং মৃতের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে বলতেই বেশ খানিকটা সময় লেগেছিল। এমনভাবে চট করে তো কোনো কিছু বোঝা সম্ভব নয়। তনিমা ভট্টাচার্যের খুনের সঙ্গে যদি মামনি ভট্টাচার্যের খুনের কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় ব্যোমকেশ দুটো কাজ একজনই করেছে।
তার চাইতেও বড় প্রমাণ হলো যে খুনটা যেভাবে হয়েছে, ঠিক মাথার পেছনে ভারী কিছু দিয়ে একটা আঘাত করা হয়েছে আগের মতোই। আর এইখানে মামুনি চ্যাটার্জিকে খুন করা হয়েছে রাতের বেলা। সে দোকানে কিছু একটা আনতে গিয়েছিল, সেখান থেকে ফেরবার সময় সুযোগ বুঝে তার মাথায় আঘাত করে তাকে খুন করা হয় এবং তারপর। কিন্তু মৃতদেহটা তো আপনারা রাতের বেলায় পেয়েছিলেন এবং খুন হওয়ার কিছুক্ষণের মধ্যেই খবরটা পেয়েছিলেন। আপনাদের কারোর কি সন্দেহ হয়নি? মানে ভিকটিমের বাড়ির লোকের সঙ্গে কথা বলে, যদিও আমার তদন্তে তেমন কিছু জানা যায়নি। একটা ব্যাপার কিন্তু আমরা জানতে পেরেছি, আপনার এটা কাজে লাগবে কিনা জানি না। এই মামুনি চ্যাটার্জি কিন্তু প্রায় কয়েক মাস আগে মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন। তার মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যদিও আগের মতো না থাকলেও মেয়েটার মানসিক অবস্থা মাঝে মাঝে একটু খারাপ হয়ে যেত। তার মানে এর আগে মামুনি চ্যাটার্জি কোনো একটা মানসিক হাসপাতালে ছিলেন? কোন হাসপাতালে? হ্যাঁ, আমরা খোঁজ নিয়ে দেখেছি। মানকুণ্ডুর কাছে একটা পাগলা গারদে তাকে রাখা হয়েছিল। তার স্বামীর সঙ্গে আমরা এ ব্যাপারে কথা বলি। প্রথমে ভদ্রলোক ব্যাপারটা বলতে চাননি। আসলে বুঝতেই তো পারছেন, একবার মানসিক হাসপাতালে যে যায় তাদের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা একটু বদলে যায়। তাই তিনি ব্যাপারটা লুকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু শেষে তিনি বলে ফেললেন তার স্ত্রীর এমন অবস্থার জন্য তার ছেলের ভীষণ সমস্যা হয়েছিল। আর ছেলে তো ছোট, তাই এই নিয়ে ভদ্রলোকের ভীষণ ঝামেলায় পড়তে হয়েছিল। আর এখন নতুন করে। তোমার মনে আছে যে তনিমা ভট্টাচার্যের বন্ধু মানসীর সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, তখন মানসীও বলেছিল তার বাবার মৃত্যুর পরে। এ দুজনের মধ্যে মিল রয়েছে অজিত। আমি খোঁজ নিয়েছি, প্রায় কয়েক মাস আগে দুজনে একই মানসিক হাসপাতালে ভর্তি ছিল মানকুণ্ডুর কাছে। সেই মানসিক হাসপাতালে আমাদের একবার খোঁজ খবর নিয়ে দেখা দরকার। পোস্টমর্টম রিপোর্ট খুব তাড়াতাড়ি চলে আসবে, তবু পুলিশের ডাক্তারের দেখে মনে হয়েছে মাথায় আঘাতেই মৃত্যু হয়েছে এবং তারপরেই কপালে সেই চিহ্নটা তৈরি হয়। দুটো খুন একেবারে একরকমের ব্যোমকেশবাবু। তার মানে অপরাধী প্রথমে তনিমা ভট্টাচার্যকে অনুসরণ করে তাকে খুন করে, আর তারপরে প্রায় এক সপ্তাহ পর মামুনি চ্যাটার্জিকে অনুসরণ করে তাকেও খুন করে। আমার মনে হচ্ছে অপরাধী হয়তো খুব বুদ্ধিমান, তাই খুব নিপুণভাবে তার কাজ করেছে যাতে কোনো কিছুর প্রমাণ না পাওয়া যায়। আর তাই আমরা কোনোভাবেই কোনো রকম সূত্রই খুঁজে পাচ্ছি না। ব্যোমকেশ খুব গভীরভাবে কিছু একটা ভাবছিল। এমন সময় একটা লোক এসে থানায় ঢুকলো। লাহিড়ীবাবু তাকে দেখে বলে উঠলেন, আরে মিস্টার চ্যাটার্জি, আপনি এ সময়? আপনারা কাল আমার বাড়িতে গিয়েছিলেন, বলেছিলেন কোনো কিছু অদ্ভুত বলে মনে হলে আপনাকে জানাতে। পরশুদিন যখন আমার স্ত্রী বিকেলের দিকে বেরোয়, তখন আমার সঙ্গে তার একটু কথা হয়েছিল। আমার স্ত্রী বলেছিল সে বেশিক্ষণের জন্য বাইরে যাচ্ছে না, যাবে আর আসবে। কিন্তু তার মধ্যে যে হয়ে গেল। নতুন কোনো কিছু কি জানতে পারলেন? ব্যোমকেশবাবু বলেছিল যে এর আগে একটা খুন হয়েছে তনিমা ভট্টাচার্য নামের একটি মেয়ের। সেদিন আমি ওই কয়েকদিন আগে ওই আমার স্ত্রীকে যেখানে থাকতে হয়েছিল মানকুণ্ডুর মানসিক হাসপাতালে, সেখানকার কাগজপত্রগুলো বার করেছিলাম। ডক্টরের কাছে মাঝে মাঝেই সেখানে আমাদের চেক আপের জন্য যেতে হতো। আসলে এই সমস্ত সমস্যা তো আর পুরোপুরিভাবে সমাধান হয়ে যায় না, মাঝে মাঝে ফিরে আসে। তখন সেখানে গিয়ে কথায় কথায় ওই তনিমা নামের মেয়েটির খোঁজ করেছিল আমার স্ত্রী। আপনি যে তনিমার কথা বলছেন সেটা ওই তনিমা হলেও কিন্তু হতে পারে। আপনি কি একেবারে নিশ্চিত যে তনিমা নামের কোনো একটি মেয়ে খোঁজ করছিল? হ্যাঁ ব্যোমকেশবাবু, নামটা আমার স্পষ্ট মনে আছে। আপনারা সেদিন যখন বলেছিলেন তখন তো আমি বলেছিলাম যে নামটা কোথায় যেন শুনেছি। তখন ভালোভাবে না মনে পড়ছিল না, কিন্তু আজ তার কাগজপত্রগুলো আবার পরীক্ষা করে দেখতে গিয়ে তখন ডাক্তারের কথাটা মনে পড়তে এই নামটা মনে এলো। আমি বলেছিলাম না ব্যোমকেশবাবু, এই সব কিছুই হাসপাতালের সাথে জড়িত রয়েছে। এই হাসপাতালে গিয়ে একবার খোঁজ খবর করে দেখলে হয়তো এই ব্যাপারে আমরা কিছু না কিছু সূত্র বার করতে পারবই। অনেক ধন্যবাদ মিস্টার চ্যাটার্জি। যদিও আমরা সন্দেহ করছিলাম, তবু আপনার কথায় ব্যাপারটা নিশ্চিন্ত হওয়া গেল। আপনার স্ত্রীর খুনের পিছনে যেই থাকুক না কেন, আমরা তাকে খুঁজে বের করবই। শুধু আপনার স্ত্রী নয়, তনিমা ভট্টাচার্যের খুনের পেছনে যে একই মানুষ কিংবা একই গ্রুপের কিছু মানুষ রয়েছে, সে সন্দেহটা আমার প্রথম থেকেই ছিল। আগে আপনার উপর আমার ভরসা আছে।
আমার ছেলেটা আমার ছেলেটা যে এবার কি করবে, এমনিতেই প্রায় বছর খানেক, না প্রায় বছর দুয়েক মতো আমার স্ত্রী ওখানে ছিল। বলতে গেলে তাতে তার জীবনের ছোটবেলার 2 বছর একা একাই কেটেছে। আমিও কাজের জন্য ব্যস্ত হয়ে থাকতাম, আর আমার এক দূর সম্পর্কের মাসি তার কাছে থাকতো। তবুও বুঝতেই তো পারছেন, এখন তো তাকে সারাটা জীবন মাকে ছাড়াই থাকতে হবে। বড় হতে হবে এবার। মিস্টার চ্যাটার্জির মুখটা কেমন যেন কালো হয়ে গেছে, অদ্ভুত লাগছিল। প্রথম থেকেই সমস্ত কিছু কেমন যেন অন্ধকারে ঢেকে রয়েছে। যাদের সঙ্গে কথা হচ্ছে, যাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সকলের জীবনে দুঃখ ছাড়া যেন আর কিছুই নেই। ব্যোমকেশের মুখটাও কঠিন হয়ে উঠেছিল। মিস্টার চ্যাটার্জি চলে যেতেই ব্যোমকেশ বলল, কালকে আপনাদের আর আমাদের সঙ্গে আসতে হবে না, আপনি এদিকেই থাকুন। তনিমা ভট্টাচার্য এবং মামনি চ্যাটার্জির বাড়ির ওপরে নজর রাখার চেষ্টা করুন, দেখুন অদ্ভুত কিছু পাওয়া যায় কি। দাসবাবু, আপনি তনিমা ভট্টাচার্যের বাড়িটা দেখুন, আর লাহিড়িবাবু আপনি দেখুন মামনি চ্যাটার্জির বাড়িটা। আমি আর অজিত মিলে কাল একটু মানকুণ্ড রওনা দিচ্ছি, তারপর সেখান থেকে এসে যা কিছু জানতে পারবো আপনাদের তা অবশ্যই জানাবো। কিন্তু আপনাদের সঙ্গে আমরা যদি যেতাম তাহলে? তাতে সমস্যা বাড়বে লাহিড়িবাবু, আর বিশেষ করে পুলিশের সঙ্গে থাকলে এ ব্যাপারটা অন্যরকম হতে পারে। আমি আর অজিত সেখানে গিয়ে অন্যরকম কিছু একটা ব্যবস্থা করতে পারব, আর সেখান থেকে কথা কী করে বার করতে হবে সেটাও আমি জানি। আমাদের জানতে হবে ওই একই সময়ে তনিমা এবং মামনি যদি একই জায়গায় থাকে তাহলে তাদের সঙ্গে আর কে ছিল সেই অপরাধী হতে পারে। এরপরে তাদের দলের মধ্যেই কোনো একজনকে সে টার্গেট করবে। ব্যোমকেশ কি ভাবছে সে কথা আমি বুঝতে পারলাম না, তবে কাল কিছু যে একটা অদ্ভুত হতে চলেছে তার জন্য তৈরি হয়ে রইলাম। সেদিন সারা দিন ব্যোমকেশের সঙ্গে আর কথা হলো না। পরদিন সকালে প্রথম গাড়িতে করে আমরা গিয়ে পৌঁছলাম মানকুণ্ড মানসিক হাসপাতালে। একটু সময় পর সেখানকার সুপারের সঙ্গে আমাদের দেখা হলো। তিনি বললেন, আপনার কথা অনেক শুনেছি ব্যোমকেশবাবু, কিন্তু আমাদের এখানে আপনি হঠাৎ করে কি হয়েছে বলুন তো? এমনি এমনি তো আর আপনি এখানে আসবেন? আপনাদের হাসপাতাল থেকে যারা ডিসচার্জ হয়ে যায় তাদের মধ্যে অনেকেই মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয় না, আবার অনেক সুস্থ হয়েও যায়। এই পার্থক্যটা আপনারা কিভাবে বোঝেন? দেখুন, জন্মগতভাবে যদি কেউ মানসিক সমস্যার শিকার হয় তাহলে তার কোনো চিকিৎসা নেই। সেটা পুরোপুরিভাবে কখনোই সমাধান করা সম্ভব নয়। কিছু সময়ের জন্য আমরা সেটাকে কমিয়ে রাখতে পারি ওষুধ এবং সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে। আমরা সেটাকে বাইরের কারো সমস্যা হতে দিতে পারি না, কিন্তু পুরোপুরিভাবে সেটা কমবে না। তবে যদি কোনো রকমভাবে খারাপ স্মৃতি কিংবা হঠাৎ দুর্ঘটনার জন্য কারোর মানসিক সমস্যা হয় তাহলে সেটা কিন্তু সমাধান হয়ে যেতে পারে। আমাদের এখানে তাদের দেখবার জন্য বিশেষ ডাক্তার থাকে, নার্স থাকে, এমনকি ওয়ার্ড বয় থেকে শুরু করে তাদের জন্য বিভিন্ন বিভাগের লোকজনও আমরা রাখি। আপনাদের এখান থেকে যারা রিলিজ হয়ে চলে যায় তাদের সবার ইনফরমেশনকে আপনাদের কাছে থাকে, রাখাটা তো উচিত নিশ্চয়। বিভিন্ন সময় তারা আবার এখানে ফিরে আসে, তখন আগের মেডিকেল রিপোর্ট দেখে তাদের চিকিৎসা করতে আমাদের সুবিধা হয়। না হলে একটা মানসিক রোগীকে দেখে তার সমস্যা খুঁজে বার করতেই আমাদের অনেক সময় লেগে যায়। ব্যোমকেশ একটা কাগজে তনিমা ভট্টাচার্য এবং মামনি ভট্টাচার্যর নাম ও ঠিকানা সবকিছুই লিখে এনেছিল। সেগুলো সুপারকে দিতেই তিনি একজনকে ডাকলেন। তারপর ওদের নাম ঠিকানা দেখে অনেকটা সময় লাগলো, তবে 2টো ফাইল বার করা হলো। সেই 2টো ফাইল ব্যোমকেশের দিকে এগিয়ে দিয়ে বললেন, আপনি যে দুজনের কথা জানতে চাইছেন তাদের দুজনের যা যা তথ্য সবই আপনার এই ফাইলে রয়েছে। এই যে রইল আপনার সামনে। এখন এরা দুজনেই সুস্থ, কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়নি। তবে তনিমা ভট্টাচার্য তার বাবার মৃত্যুর সময় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন বলা যায়, তবে তিনি বদলে গিয়েছিলেন। সবসময় চুপচাপ থাকতেন, কারোর সঙ্গে কথাই বলতেন না, মেলামেশাও করতেন না। তারপরে মামনি চ্যাটার্জির ব্যাপারটা কিন্তু আলাদা। তার সমস্যা একদম ছোটবেলা থেকেই ছিল, তবে ঠিক কতদিন পর সেটা দেখা যাবে সেই ব্যাপারে কিন্তু কিছু বোঝা যেত না। যখন সেটা দেখা দিত তখন সে ভীষণ হিংস্র হয়ে উঠত, অন্যদের এবং নিজেকেও আঘাত করবার চেষ্টা করত। সে আমাদের এখানে প্রায় 2 বছর মতো ছিল। ওই তনিমা আর মামনি প্রায় একসঙ্গে এখান থেকে রিলিজ হয়েছিল। এদের সঙ্গে ওই এক সময় আরও কেউ কি এখানে ছিল যারা এখান থেকে একই সময় রিলিজ হয়েছে? একটু সময় লাগবে,
আপনি একটা কাজ করুন না, এসেছেন যখন চারপাশটা ঘুরে দেখুন। তনিমা আর মামনি দুজন কেস যে ডাক্তার দেখতো তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা তার সঙ্গে কথা বলুন, আমি ততক্ষণ দেখছি সেই সময় বা ওই মাসের আশেপাশে কেউ এখান থেকে রিলিজ হয়েছিল কিনা। সুপারের সঙ্গে থাকা সেই লোকটি আমাদের একটা ছোটোখাটো চেম্বারে নিয়ে গেল। একজন ডাক্তার সেখানে বসে একটি রোগী দেখছিলেন। তার হাত পা বাঁধা, দুজন ওয়ার্ড বয় তাকে দুপাশ থেকে ধরে রয়েছে। ডাক্তার তার পালস পরীক্ষা করে তাকে একটা ইঞ্জেকশন দিতেই সে সেখানেই ঝিমিয়ে পড়ল। বোধহয় ঘুমের ওষুধ, একটু পরেই ঘুমিয়ে পড়বে। তারা চলে যেতেই ডাক্তার আমাদের দিকে তাকিয়ে বলল, বলুন, আমি আপনাদের জন্য কি সাহায্য করতে পারি? আচ্ছা, আজ থেকে প্রায় 6 মাস আগে এখান থেকে তনিমা ভট্টাচার্য এবং মামনি চ্যাটার্জি নামে দুজন পেশেন্ট রিলিজ হয়েছিল। সেই দুজনের সমস্ত কিছু দেখাশোনার ভার আপনাদের ওপরেই ছিল। এই দুজনের কথা আপনার কি কিছু মনে রয়েছে? হ্যাঁ, মনে আছে। এই দুজনের মধ্যে তনিমা ছিল বেশ শান্তশিষ্ট। মামনি মাঝে মধ্যে ভায়োলেন্ট হয়ে পড়তো। তবে মামনির একটা বাচ্চা ছেলেও ছিল, তার কথা মাঝে মধ্যেই বলতো মামনি। আচ্ছা, একই সময়ে কতজন পেশেন্টকে আপনাদের দেখতে হয়? একসঙ্গে তো অনেক পেশেন্টকে দেখতে হয়, তবে আমাকে সাহায্য করার জন্য আরও অনেক ডাক্তারেরাও রয়েছে। তবে তনিমা এবং মামনি আমার স্পেশাল ট্রিটমেন্টে ছিল। ওদের রিলিজ হওয়ার আগে একটা গোটা 1 মাস আমি দেখেছিলাম। তবে ওদের সঙ্গে আরও একজন ছিল। এই কথায় ব্যোমকেশ বেশ উত্তেজিত হয়ে পড়ল, বুঝতে পারলাম। তবে মুখে কিছুই বলল না। ডাক্তার টেবিলের পাশে রাখা একটা মোটা খাতা বার করে দেখতে দেখতে বলল, হ্যাঁ, এই তো, পেশেন্টের নাম হলো সীমা হালদার। এর বাড়ি গোবিন্দপুরের কাছে। মোটামুটি ওই 3 জনের একই সময়ে ওই 2-1 দিন আগে পরে এখান থেকে রিলিজ করা হয়েছিল। আচ্ছা, এই 3 জনের মধ্যে কি কোনো রকম সম্পর্ক, মানে আমি বলতে চাইছি যে এদের মধ্যে কি কোনো রকম বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল? সম্পর্ক বলতে ওই এখানে ছাড়ার আগে 1 মাস ধরে যখন তাদের মনিটরিং করা হয়, হ্যাঁ, তখন 3 জন করে মানসিক রোগীকে আমরা একটা ঘরে রাখি, যাতে তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। আমরা যাতে বুঝতে পারি যে এরা আর 5টা স্বাভাবিক মানুষের মতোই স্বাভাবিক হয়েছে কিনা। 3 জন একটা ঘরে 1 মাস থাকলে যেরকম বিহেভিয়ার হতে পারে, এরাও তেমন বিহেভিয়ার করছে কিনা সেটাই, বা এখনো স্বাভাবিক হয়েছে কিনা সেটাই আমরা লক্ষ্য রাখি। তনিমা, মামনি আর সীমা 1 মাসের জন্য একসাথে ছিল, আর তারা স্বাভাবিক ছিল। আমরা তাদেরকে দেখেছি। এমন কেউ কি আছে যার সঙ্গে ঠিক ওই সময় ওদের কোনো শত্রুতা তৈরি হয়েছিল? ডাক্তার অনেকক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, শত্রুর কথা বলতে পারবো না। এখানে তাদের শত্রু তৈরি হওয়ার সম্ভাবনাও খুবই কম ছিল। তবুও এই বলে কি যেন ভেবে চুপ করে গেল ডাক্তার। তারপর একটু চুপ করে থাকার পর আবার বলল, আমাদের এখান থেকে, মানে এই বছরখানেকের মধ্যে ছাড়া পাওয়া পেশেন্টের মধ্যে অনেকেই কিন্তু অদ্ভুতভাবে মারা গেছে। এর মধ্যে সবার খবর পাওয়াটা সম্ভব নয়, কারণ তারা পশ্চিমবঙ্গের নানা জায়গা থেকে এখানে আসে। তবে 2-1টা খবর আমার কানে এসেছে, অনেকেই অদ্ভুতভাবে মারা পড়েছে। তবে এই গোটা বছরের মধ্যে এখান থেকে মানসিক রোগী ছাড়া পেয়েছে মাত্র 7 জন মতো। তাদের মধ্যে 2 জন মারা যাওয়ার খবর আমি পেয়েছিলাম, তার মানে বাকি থাকলেও 5 জন। এবছর 7 জন ছাড়া পেয়েছে, তাই তো? আমায় একটু সময় দিন, আমি সুপারের সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। মনে হচ্ছে কোনো একটা জটিল ব্যাপার হয়েছে, কিন্তু আপনারা কারা সেটাই তো এখনো বুঝতে পারলাম না। আমার নাম ব্যোমকেশ বক্সী। 2টো খুনের ব্যাপারে তদন্ত করার জন্যই আমি এখানে এসেছি। আপনি যে 7 জনের কথা বললেন, সেই 7 জনের ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। একটু জানতে হবে। আপনি কি ওই বাকি 5 জনের বিশদ বর্ণনা আমাকে বলতে পারেন? ডাক্তার বোধহয় ব্যোমকেশ বক্সীর নাম শোনেনি, তাই খুব একটা অবাক হলো না। একটু পরেই সুপার এসে পড়ল সেই ঘরে, তার সঙ্গে বেশ কয়েকটা ফাইল এবং খাতাপত্র। ঘরে দরজা জানলা বন্ধ করে দিতে দিতে ব্যোমকেশ বলল, তার সেই সমস্ত ফাইল দেখতে দেখতে যা জানা গেল সেটা অনেকটা এই রকম। মানকুণ্ডুর এই পাগলাগারদ থেকে বছরে বিভিন্ন সময় রোগীদের ছাড়া হলেও তাদের মধ্যে অনেকেই আবার ফিরে আসে। সুপার যেমনটা বলেছিলেন, মানসিক সমস্যা কিছু সময়ের জন্য না থাকলেও আবার কোনো কোনো সময় সেটা দেখা দিতে পারে।
এই ডাক্তারের কথা অনুযায়ী এই বছরের মধ্যে, মানে গত 6 মাস আগের থেকে এই বছরের মধ্যে ছাড়া পাওয়া 7 জনের মধ্যে 3 জন আবার ফিরে এসেছিল। তাদের মধ্যে 2 জনের মৃত্যুর খবর আমরা জানি। তবে সুপার জানালেন তাদের মধ্যে অনেকেই আর এখানে থাকে না, ভালো চিকিৎসার জন্য তারা বাইরে কোথাও চলে গেছে। সুপারের ডায়েরিতে সেই সমস্ত কিছুই লেখা আছে। মোদ্দা কথা দাঁড়ালো মাত্র একজনই রইল আমাদের হাতে, যাকে অপরাধীর খুন করা এখনো বাকি রয়েছে। ব্যোমকেশ বলল, দেখুন, আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, এই ব্যাপারে বাইরের কাউকে কোনো কিছু জানাবেন না। আরেকটা কথা, এখানে এমন কেউ আছে যে 7 জনের সঙ্গে বেশ ভালোভাবে পরিচিত, মানে ডাক্তার কিংবা অন্য কেউ, আপনারা বাদে? ব্যোমকেশ কথা বলতে বলতে দরজার কাছে চলে গিয়েছিল। হঠাৎ কি মনে হতে সে ছট করে দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেল। আর ঠিক তখনই কারো বাইরে ছুটে যাওয়ার শব্দ শুনতে পেলাম। কথাটা শুনতে পেয়ে আমিও বাইরে গেলাম দেখতে। দেখলাম যে ব্যোমকেশ লম্বা করিডোর ধরে দৌড়চ্ছে, আর তার সামনের দিকে এখানকার ওয়ার্ড বয়ের মতো একজন পোশাক পরা লোক দৌড়ে যাচ্ছে। সামনের দিকে লোকটা দৌড়ে একটা কেবিনের মধ্যে ঢুকে পড়ল। তারপর ব্যোমকেশকেও দেখলাম সেই কেবিনের মধ্যে ঢুকেছে, কিন্তু তারপরে আবার সেখান থেকে বাইরে বেরিয়ে চলে এলো। আমি তাড়াতাড়ি ব্যোমকেশের কাছে এসে বললাম, কি হলো বলো তো? দরজার কাছে আড়ি পেতে আমাদের কথা কেউ শুনছিল, কিন্তু কে? আমরা যে এখানেই এসে পড়েছি এই খবরটা অন্য কারোর পক্ষে জানা সম্ভব নয়। তার মানে আমাদের ওপর কেউ নজর রাখছে। কিন্তু তনিমা এবং মামনিকে যে খুন করেছে সে এখানে আসবে কি করে? ব্যোমকেশ চুপ করে কি যেন ভাবলো। তারপর সুপার আর ডাক্তারকে বিদায় জানিয়ে আমরা বাইরে বেরিয়ে আসার সময় বেশ কয়েকজন ওয়ার্ড বয়ের সঙ্গে আমাদের দেখা হলো। ব্যোমকেশের দিকে অদ্ভুতভাবে তাকালো তারা। ওয়ার্ড বয়ের কাছে গিয়ে ব্যোমকেশ যখন কথা বলল, তাকে আমি তখন ভালো করে দেখতে পেলাম। গায়ের রংটা কালো, চেহারাটা বেশ ভালোর দিকে, মুখে একটা অমায়িক হাসি। ব্যোমকেশকে আমি খুব আস্তে করে জিজ্ঞাসা করলাম যে ওর সাথে কি কথা বললে। ব্যোমকেশ বলল, ওকে জিজ্ঞাসা করেছিলাম একটু আগেই, আমরা যে ঘরে কথা বলছিলাম সেই দিক থেকে কাউকে দৌড়ে আসতে দেখেছিলে কিনা? লোকটা তখন ওইখানে কিছু একটা কাজ করছিল। ওই করিডোর থেকে কেউ বেরিয়ে এদিকে এলেই সে দেখতে পাবে, কিন্তু লোকটা জানালো সে কাউকে দেখতে পায়নি। এত বড় হাসপাতালে একই রঙের পোশাক তো অনেকেই পরে আছে ব্যোমকেশ। তাদের মধ্যে থেকে কে আড়ি পাচ্ছিল তারপর করিডোরে পালালো, সেটা তুমি এভাবে কি করেই বা জানবে? ব্যোমকেশ আর কিছু বলল না। আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। আমি বুঝতে পারলাম এখান থেকে একটা ব্যাপার জানা গেছে। আমাদের এর পরের টার্গেট সীমা হালদার নামের একটি মহিলা, যার বাড়ি গোবিন্দপুরে। কিন্তু এই মহিলার বয়স অনেক বেশি, 32 বছর প্রায়। সত্যবতী বলল, আশ্চর্য! তার মানে তোমরা খবর জানার জন্য সেখানে গিয়েছো, আর তার আগের দিন রাতের বেলায় এই সীমা হালদার মারা পড়েছে। তোমাদের কি মনে হয় কেউ বেছে বেছে এমন কাউকেই কেন খুন করছে যারা ওই হাসপাতাল থেকে ছুটি পেয়ে বেরিয়ে এসেছে? শুধু তাই নয়, এই বছরের মধ্যে যারা এই হাসপাতাল থেকে রিলিজ হয়েছে তাদের 3 জনকেই কেউ বেছে বেছে খুন করছে। একজনের মধ্যে নতুন, এই 3 জনকে অপরাধী তার নাগালের মধ্যে খুঁজে পেয়েছিল, তাই এদেরকেই খুন করেছে। কিন্তু আমরা তো তাহলে অনেক বড় সমস্যায় পড়ে গেলাম। এখন অপরাধী যদি আর কিছু না করে তাহলে তো তাকে আমরা ধরতে পারবো না। হাসপাতাল থেকে আমাদের হাতে এমন কোনো জরুরি তথ্য আসেনি যেটা থেকে আমরা প্রমাণ করতে পারি এই যে 3 জনের খুনের পেছনে কে বা কারা রয়েছে, যে অনুসন্ধান করে এত নিষ্ঠুরভাবে কে তাদেরকে খুন করছে। হাসপাতাল থেকে আমরা একটা জিনিস পেয়েছি অজিত, সেটা এখন বলা যাবে না, কিন্তু তোমার কথা ঠিক। অপরাধী যদি নিজে থেকে আর কিছু না করে তাহলে তাকে এত সহজে আর ধরা সম্ভব হবে না। তাহলে এখন তোমরা কি করবে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা পাকাতেই হয়, সত্য। তাই অপরাধী যখন নিজে থেকে বাইরে আসবে না, তাহলে আমাদেরকেই তাকে বাইরে আনার জন্য একটা ব্যবস্থা করতে হবে, ফাঁদ পাততে হবে। ফাঁদ পাতলে ঠিক সেই ফাঁদের মধ্যে পা দেবে অপরাধী, আর ধরা পড়বেই। কিন্তু অপরাধী কে, সন্দেহজনক ব্যক্তি বা কারা, এগুলো না জানা পর্যন্ত আমরা ফাঁদ তো আর পাততে পারবো না। অজিত, এখানেই সামান্য একটু চিন্তা ভাবনার পার্থক্য তোমার আর আমার মধ্যে রয়েই গিয়েছে। তুমি আগে অপরাধীকে শনাক্ত করে তারপর তার পরিপ্রেক্ষিতে কেসটাকে সাজানোর চেষ্টা করো, কিন্তু আমি কেসটা যেমন আছে তার সত্যতা ধরেই অপরাধী পর্যন্ত পৌঁছে যাওয়ার চেষ্টা করি। এতক্ষণ পর্যন্ত আমরা জানতাম না অপরাধীর মোটিভটা কি, কিন্তু এখন আমরা অপরাধীর মোটিভটা বুঝতে পেরে গিয়েছি। তা অপরাধীর মোটিভ কি?
জানতে পারি? যে সমস্ত মানসিক রোগী ওই হাসপাতাল থেকে মুক্ত হচ্ছে তাদেরকে কোনো একটা অদ্ভুত কারণে খুন করা হচ্ছে। অপরাধীর আসল উদ্দেশ্য এদের তিনজনের মধ্যে ওই হাসপাতালে প্রায় কাছাকাছি 2 মাসের মধ্যে রিলিজ হওয়া ছাড়া আলাদা কোনোরকম কোনো মিল নেই। কিন্তু তাদের তিনজনের বয়স আলাদা, তাদের সমস্ত কিছুই আলাদা, শুধু তারা একে অপরকে চিনত এই হাসপাতালের মাধ্যমে। এটাই একমাত্র মিল। আর কপালের কাছে যে অর্ধবৃত্তের চিহ্নটা আঁকা হয়েছিল সেটার কারণ কি? সেটার যে একটা মানে আছে সেটা আমি খুব তাড়াতাড়ি প্রমাণ করব, তবে তার আগে একটা কাজ করতে হবে। তার জন্য দাসবাবুকে ডেকে পাঠিয়েছি। দাসবাবু এলেই আমাদের কাজটা শুরু করতে হবে। এমন সময় পুটিরাম এসে খবর দিল যে দাসবাবু এসেছে, ওপরে উঠে আসছে। দাসবাবু যখন ঘরে এসে বসলো তখন রীতিমতো বিধ্বস্ত তিনি। তার ক্লান্ত মুখ, চোখের তলায় কালি, এবং তিনি বেশ বিধ্বস্ত হয়ে পড়েছেন, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। ব্যোমকেশের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, কিছুই কি বুঝে উঠতে পারছেন না ব্যোমকেশ বাবু? ওহ, এখন যে তাহলে কি করি? একদিকে বাড়িতে বউয়ের জ্বালা, তার ওপর থানায় এসে ওপর মহল থেকে চাপ। একটা খুন তো আমার এলাকাতেও হয়েছে, বাকি 2টো খুন হয়েছে অন্য এলাকায়, অথচ সব চাপ যেন আমার ঘাড়ের ওপরেই এসে জুটেছে। লাহেরি বাবু অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি যে সীমা হালদার গোবিন্দপুরে থাকতো সেখানেই খুন হয়েছে। সেখানকার থানার ইনচার্জ মলয় ভট্টাচার্য পর্যন্ত আমায় বারবার অনুরোধ করেছে এই কেসটা দেখার জন্য, আর আপনাকে বলে কিছু একটা ব্যবস্থা করার জন্য। আপনি কিছু একটা করুন ব্যোমকেশ বাবু, না হলে যে আমি এত কিছু সামলাতে পারছি না। একটা কাজ করতে হবে, আর সেই কাজটা করতে পারলেই আমি আপনাকে কথা দিচ্ছি কয়েকদিনের মধ্যেই অপরাধীকে আমরা ধরতে পারবো। ব্যোমকেশের কথায় শুধু আমি নয়, দাসবাবু আর বৌঠান দুজনেই অবাক হয়ে গেলাম। দাসবাবুর চোখে মুখে একটা খুশির ভাব ফুটে উঠেই মিলিয়ে গেল, কারণ ব্যোমকেশের মুখে যেই হাসিটা দেখা যাচ্ছে সেটা রহস্যময় হাসি। আমি বললাম, তা আমাদের কি কাজ করতে হবে শুনি? সেটা আমি এখন বলতে পারবো না। দাসবাবু, আপনার সঙ্গে আমার কয়েকটা কথা আছে, আমার সাথে একটু এদিকে আসো। ব্যোমকেশ আমাদেরকে অবাক করে দিয়ে দাসবাবুকে নিয়ে পাশের ঘরে চলে গেল। আমি আর বৌঠান হতভম্ব হয়ে বসে রইলাম। একসময় বৌঠান একটু বিরক্তির সঙ্গে বলে উঠল, এমন কি কথা থাকতে পারে যা আমাদের সামনে বলা যাবে না? দেখেছো ঠাকুরপো, দিনে দিনে ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে। আগে না হয় বাড়িতে বসে কথা বললে সেগুলো আমরা জানতে পারতাম, এখন আমরা সেগুলোও জানতে পারবো না। না বৌঠান, আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। ব্যোমকেশ এমন একটা কিছু পরিকল্পনা করেছে যেটা এই মুহূর্তে আমাদের পক্ষে না জানাই ভালো। তার জন্য দাসবাবুকে নিয়ে অন্য ঘরে গেল। সেটা যদি নাই হয় তাহলে একবার ভেবে দেখো তো, ব্যোমকেশের সঙ্গে তো আমিও পাগলাগারোতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা ব্যাপার বুঝেছি যে কেউ আমাদের ওপর নজর রাখছে। হয়তো ব্যোমকেশ সে কারণেই সমস্ত কথা আমাদের সামনে বলতে চাইল না। কথাটা হয়তো তুমি ঠিকই বলেছ ঠাকুরপো, কিন্তু কি এমন কারণ হতে পারে বলো তো? এই অপরাধী কেন শুধু বেছে বেছে এমন মানুষদের মারছে যারা মানকুণ্ডু মানসিক হাসপাতাল থেকে সদ্য সুস্থ হয়ে ফিরেছে? হতেই পারে যে কোনো সিরিয়াল কিলার যে বেছে বেছে এমন মানুষদের মারতে চাইছে, কিন্তু তাই বলে একটা কলকাতায়, একটা নবীনপুরে আর একটা গোবিন্দপুরে এত দূরে দূরে বেছে এদেরকে মারতেই বা যাবে কেন? আমার মাথায় কিন্তু কিছুই ঢুকছে না। বৌঠান চা নিয়ে এলো। আমরা চায়ে চুমুক দিয়ে অপেক্ষা করতে লাগলাম। একটু পরে দাসবাবু আর বৌঠান যখন ঘরে এসে ঢুকলো তখন দাসবাবুর মুখটা খুশিতে উজ্জ্বল হওয়ার বদলে আরো যেন ফ্যাকাশে হয়ে উঠেছে। দাসবাবু বললেন, আপনি যা বললেন সেটা ঠিক হবে তো? মানে আপনি গ্যারেন্টি দিচ্ছেন তো? সত্যি কোনো সমস্যা হবে না তো? আমি আপনাকে একেবারে নিশ্চিন্ত গ্যারান্টি দিচ্ছি দাসবাবু। তাছাড়া পাহারা তো থাকবেই, আপনার কোনো চিন্তা নেই। বাকি দুজনের সঙ্গে আমি কথা বলে নিচ্ছি। দেখবেন ব্যোমকেশ বাবু, আপনার কথা মতো কাজ করতে গিয়ে আবার যেন নতুন করে কোনো সমস্যা না হয়। এমনিতেই যা সমস্যায় রয়েছি, এবার দেখি তাকে গিয়ে রাজি করানো যায় কিনা। ব্যোমকেশ আর আমাদের বিদায় জানিয়ে দাসবাবু চলে যেতেই আমি আর বৌঠান দুজন মিলে ব্যোমকেশকে চেপে ধরলাম। সত্যি করে বলো তো, তলায় তলায় কি ষড়যন্ত্র করলে? দাসবাবু তো এখানে এসে বোধহয় আরো বেশি মুষ্টে পড়লেন বলে মনে হলো। এখন চাকরি বাঁচাতে গেলে তাকে এমন কিছু একটা করতে হবে যেটা তার পক্ষে ভালো।
তাই তাকে একটা সহজ উপায় বলেছি। যদি উপায়টা সে অবলম্বন করে তাহলে ভালো, না হলে অপরাধীকে ধরতে আরও বেশি সময় লেগে যাবে। ততদিন পর্যন্ত দাসবাবুর চাকরিটা আর থাকবে বলে মনে হয় না। উপায়টা কি বলেছ সেটা আগে বলো। ব্যোমকেশ তার সেই চিরাচরিত রহস্যময় হাসিটা হেসে দুটো হাত মাথার পেছনে দিয়ে চেয়ারে একটু হেলান দিয়ে চোখটা বন্ধ করল। তারপর বলল, শুধু দেখে যাও সত্য, এরপর কি কি হয় সঠিক সময়ে সবকিছু জানতে পারবে, ক্রমশ প্রকাশ্য। ব্যোমকেশ যে কী জানতে পারার কথা বলছিল সেটা জানি না, তবে পরের দিন একটা আশ্চর্য খবর শুনে আমি প্রায় চমকে উঠলাম। এত ঝামেলার মধ্যেও যে দাসবাবুর কপালে এত বড় দুর্ভোগ ছিল সেটা কে জানত। তাছাড়া দাসবাবুর স্ত্রীর যে এমন মানসিক সমস্যা মাঝে মধ্যে হতো সেটাও আমাদের কাছে অজানা ছিল। সকালে যখন দাসবাবুর কাছে খবরটা পেয়ে আমি, বৌঠান আর ব্যোমকেশ তার বাড়িতে গিয়ে পৌঁছলাম, ততক্ষণে একটা অ্যাম্বুলেন্স চলে এসেছে দাসবাবুর স্ত্রীকে নিতে। দাসবাবুর স্ত্রীকে তাতে তুলতে তুলতে দাসবাবু আমাদেরকে জড়িয়ে ধরে কান্না ভেজা গলায় বললেন, আমার কপালে এসব ছিল ব্যোমকেশ বাবু। এমন কিছু যে আমায় দেখতে হবে তা তা কখনো ভাবতে পারিনি। এখন এখন কেসের কি হবে? আপনি চিন্তা করবেন না, আগে আপনার স্ত্রীকে নিয়ে যান, ওই দিকটা আগে ভালো করে দেখে আসুন, তারপরে না হয় সবকিছু এই দিকটা সামলে নেওয়া যাবে। আমি অবাক হয়ে গেলাম, কারণ অ্যাম্বুলেন্সে করে দাসবাবু রওনা হওয়ার পর ব্যোমকেশ সেই দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে যেটা বলল সেটা শোনার জন্য আমি একদমই তৈরি ছিলাম না। বেশ কিছুদিন ধরে দাসবাবুর স্ত্রীর মানসিক সমস্যা দেখা দিয়েছে, তবে খুব বেশি নয়। ডাক্তার দেখেছিল, ওষুধ খেয়ে উনি এতদিন ঠিকই ছিল, কিন্তু কাল রাতে ওষুধ না খাওয়ায় হঠাৎ করে তিনি বেশ ভায়োলেন্ট হয়ে পড়েন। দাসবাবুর গালে, কাঁধের ওপরে যে আঁচড়ের চিহ্নগুলো দেখতে পেলে সেগুলো তার স্ত্রী কাল রাত্রে করেছে। রাতের বেলা তিনি দাসবাবুকে অ্যাটাক করেছিলেন। এমনি এত সমস্যার মধ্যে ঘেঁটে রয়েছেন দাসবাবু, তার মধ্যে এমন একটা ব্যাপার হলো। বুঝতে পারছি না অজিত, এবার কি করব। তুমি চিন্তা করো না, সব কিছু তো আর আমাদের হাতে থাকে না। অপরাধী যদি আবার কোনো কিছু করে তখন না হয় আমরা কিছু একটা করতে পারবো। প্রমাণ ছাড়া তুমিই বা কী করবে বলো? যেখানে পুলিশ পর্যন্ত কোনো সূত্র খুঁজে পাচ্ছে না সেখানে আমরাই বা কী করতে পারি? তুমি অনেক কেসে অনেকবার সাহায্য করেছো। এই কেসটা যদি তোমার হাতের বাইরে চলে যায় তাহলে তো আর কিছু করবার নেই। এমন তো নয় যে ব্যোমকেশ বক্সী কখনো কোনো কেসে বিফল হয়নি। এমন অনেক কেসের কথাই আমার মনে আছে, আর এবারের কেসের কথা হয়তো খুব ভালো করেই মনে থাকবে। ব্যোমকেশ যেন আমার কথায় নিজের আত্মপক্ষ সমর্থন করার জন্য বলল, এমন অপরাধীর সঙ্গে টেক্কা দিয়ে খেলার মজাটাই আলাদা। তাই দুঃখ খুব একটা হচ্ছে না, কিন্তু দাসবাবুর জন্য খুবই খারাপ লেগেছে। এমন একটা অবস্থার মধ্যে যে তাকে পড়তে হলো এটা কখনো ভাবতেই পারিনি। ভদ্রলোককে বললাম যে ওই যে হাসপাতালে আমরা গিয়েছিলাম মানকুণ্ডুতে, সেখানে নিয়ে যেতে ওনার স্ত্রীকে। সেখানকার ডাক্তারদের সঙ্গে তো আমার একরকম পরিচয় হয়ে গিয়েছে, তাই সেখানে নিয়ে গেলে তার সুবিধেটা হবে। ব্যোমকেশ কথাটা এমনভাবে বলছিল যে তখন তার কথায় অন্য কোনো অর্থ থাকতে পারে তা আমরা ধরতে পারিনি। তার কথার অর্থ ধরতে পারলাম মাত্র 7 দিন পর। 7 দিন পর দুপুরবেলার দিকে হঠাৎ করে ব্যোমকেশ বলল, আচ্ছা অজিত, তোমার কি মনে হয় বলো তো, তন্ময় ভট্টাচার্য, সীমা হালদার এবং মামনি চ্যাটার্জিকে কে মারতে পারে? তাদের ব্যক্তিগত কোনো শত্রু আছে বলে তো তুমি কিংবা পুলিশ জানতে পারোনি। সেক্ষেত্রে এমন একটা কারণ দাঁড়ায় যে ওদের খুন করেছে সে ওদেরকে বেশ ভালোভাবেই চিনত, এবং কোনোভাবে সে সিরিয়াল কিলার, নাহলে সে নিজেও কোনোভাবে মানসিকভাবে অসুস্থ। হঠাৎ মানসিকভাবে অসুস্থ কথাটা তোমার মনে হলো কেন? একটা কথা ভালো করে ভেবে দেখো, 3 জনই কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিল। কেউ যদি বেছে বেছে 3 জন মানুষকে এমনভাবে হত্যা করে তার মানে বুঝতে হবে যে নির্দিষ্ট কোনো কারণেই সে ওদেরকে টার্গেট করেছে, আর সেই নির্দিষ্ট কারণের কোনো রকম যুক্তি আমরা খুঁজে পাচ্ছি না। সিরিয়াল কিলার যখন খুন করে তখন তাদের মধ্যে একটা প্যাটার্নও থাকে। সে ভিকটিম বাছাইয়ের সময় কোনো কার্পণ্য করে না, সে পরপর যে কোনো কাউকে তার নির্মিত প্যাটার্নে খুন করতে থাকে। আর সবথেকে বড় কথা, তনিমা ভট্টাচার্যের মৃত্যুর প্রায় 6 থেকে 7 দিন পরে মামনি চ্যাটার্জি মারা গেলেও তার মাত্র 2 দিনের মাথায় মারা যায় সীমা হালদার। অর্থাৎ সময় নিয়ে অপরাধী কখনোই ভাবেনি। আজ রাতে যদি তোমায় আর আমায় একবার ওই পাহারা দিতে হয় আগের মতো,
তাহলে কি তোমার খুব অসুবিধা হবে? ব্যোমকেশের মুখে কথাটা শুনে বুঝতে পারলাম যে ব্যোমকেশ সেই 3 দিন ধরে বাড়িতে দেরি করে আসার পেছনে কোনো একটা কারণ ছিল। আমায় বলেছিল দাসবাবুর একটা কাজে সে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আসল ব্যাপার সেটা নয়। আসল ব্যাপার ছিল অন্য কিছু। তাই বললাম, তুমি যে গোপনে কিছু একটা পরিকল্পনা করেছো সেটা আমি খুব ভালো করেই জানি। এখন আমাকে সত্যি করে বলো তো ব্যাপারটা কি? তুমি কোথায় গিয়েছিলে বলো তো? তোমাকে আর অন্ধকারে রাখা যাবে না, তোমাকে সব খুলেই বলি তাহলে। আমি আজ গিয়েছিলাম মানকুণ্ডুর সেই মানসিক হাসপাতাল। তোমার তো মনে আছে, ওখানে সেদিন ডাক্তারের সুপার যখন আমাদের সাথে ওই ঘরে বসে কথা বলছিল, তখন কেউ একজন দরজার বাইরে থেকে আমাদের কথা শুনেছিল। সেদিন আমি বুঝতে পারিনি, তবে আজ বুঝতে পেরেছি, কারণ আমার উপরে আজও সে নজর রাখার চেষ্টা করছে। কিন্তু সে বুঝতে পারেনি এখানে শুধু আমি একা নই, আমার সঙ্গে দাসবাবুও গিয়েছিল। দাসবাবু ছিল আমার পিছনে এবং দাসবাবুর সঙ্গে সাদা পোশাকে 2জন পুলিশ ছিল। তাই আমার এবং দাসবাবুর ওপরে ওই লোকটি যখন নজর রাখছিল, তখন সাদা পোশাকের পুলিশ নজর রাখছিল ওই লোকটির ওপরে। আর একটা কথা, কালকে দাসবাবুর স্ত্রীর মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছে। মাত্র 45 দিন তো হলো মনে হয়। আসলে আগেই তো বলেছিলাম, দাসবাবুর স্ত্রীর সমস্যাটা খুব বেশি কিছু নয়, হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে পড়েছিলেন। তাই কয়েকদিন তার চিকিৎসা হওয়ার পর ওষুধপত্র দিয়ে তাকে সেখান থেকে ছেড়ে দিয়েছিল। কালই তাকে নিয়ে আসা হয়েছিল। আজ একবার কথা বলার জন্য দাসবাবু সেখানে গিয়েছিল, তার সাথে আমিও গিয়েছিলাম। তাই সেখানে গিয়ে ব্যাপারটা বুঝতে পারি কেউ একজন আমাদের উপরে নজর রাখছে। সঙ্গে সঙ্গে কথাটা মনে পড়তেই অবাক হয়ে বললাম, কিন্তু 7 জনের মধ্যে যে 3 জনকে মারা সম্ভব ছিল 3 জনই মারা গেছে। এখনও আমাদের উপর নজর রেখে অপরাধী কিংবা ওই লোকটা কি করতে চাইছে? অপরাধী যদি ওখানকার কেউ হয়, তাহলে তো সে আরও সহজে ধরা পড়ে যাবে এদেরকে মারার জন্য। নিশ্চয়ই এদের ওপর তা নজর রাখতে হয়েছিল। সেই সময় অপরাধী নিশ্চয়ই ছুটি নিয়েছিল, তাই অপরাধীকে তো সেখান থেকেই খুঁজে বার করা যাবে। কিন্তু যে লোকটিকে আমি সন্দেহ করছি, রেকর্ডের খাতায় তার একদিনও ছুটি নেই। বছরখানেক আগে সেখানে সে যুক্ত হয়েছে, কিন্তু এখনো সেভাবে কোনো ছুটি নেয়নি সে। তাহলে সেই যে সমস্ত কিছু করেছে তার প্রমাণ কোথায়? প্রথম দিন তনিমা ভট্টাচার্যর বাড়ি থেকে ফেরার সময় তোমায় আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? তোমায় বলেছিলাম এই সমস্ত কিছু হয়তো একজন করছে, আর না হলে একটা গ্রুপ মিলে করছে। তার মানে তুমি বলতে চাইছো ওদের দলে একজন নয়, বেশ কয়েকজন রয়েছে। কিন্তু কিন্তু তাদের দোষী প্রমাণটা তাহলে করবে কি করে? অপরাধীকে ধরবেই বা কি করে? যদি বা কেউ তোমাকে অনুসরণ করে থাকে, তাহলে সেটার জন্য তো সে কোনো কারণও দেখাতে পারে। তাই জন্যই আজ রাতে ওই নৈশ অভিযানে আমাদের যেতে হবে অজিত। এখন কোনো প্রশ্ন করতে পারবে না। রাতের বেলা আমাদের কাজটা সম্পূর্ণ হলে সমস্ত কথার উত্তর আমি তোমায় দিয়ে দেবো। এতদিন ধরে যা হয়েছে সমস্ত কিছু তোমায় আমি খুলে বলবো, কিন্তু তার আগে তুমি কোনো প্রশ্ন করবে না। কেন জানি না মনে হচ্ছে কেসটার সমাধান হয়ে গেছে, আর আজ রাত্রেই সেই সমাধানের ফলাফল আমাদের সামনে আসতে চলেছে। আমি তোমায় আর কোনো প্রশ্নই করব না। তবে বৌঠান তোমায় এত সহজে ছাড়বে বলেও তো মনে হয় না। তার উপর আজ রাতে আবার সেই নৈশ অভিযান। ওই দিকটা কীভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি ঠিক সামলে নেব। তবে তোমায় যেটা বললাম সেটা কিন্তু মনে রেখো। ব্যোমকেশের কথাটা আমি মনে রাখলাম। বুকের ভেতরটা কেমন যেন দূর দূর করছিল। 3-3টে খুন হওয়ার পর ব্যোমকেশ যেভাবে কেসটার হাল ছেড়ে দিয়েছিল, তারপরেও এই কেসটায় যে আবার এমন একটা মোড় এসেছে যেখান থেকে আমরা অপরাধী পর্যন্ত পৌঁছতে পারবো। তাহলে কি অপরাধী ওই হাসপাতালেরই কেউ? কোনো ওয়ার্ড বয়, নাকি কোনো ডাক্তার, নাকি ওই সুপারের ওপর কোনোভাবে সন্দেহ করছে? কিন্তু সুপারের ওপর এমনভাবে সন্দেহ কি করতে পারে ব্যোমকেশ? কিছুই বুঝতে পারলাম না। যথাসময়ে সন্ধ্যের পর একটা টেলিফোন এলো। টেলিফোনে কথাবার্তা শেষ করে ব্যোমকেশ আর আমি তৈরি হতে যাব, এমন সময় সেখানে বৌঠান এসে উপস্থিত হলো। এখন আবার কোথায় বেরোনো হচ্ছে দুজনে? তুমি কি পেয়েছো বলো তো? এতদিন ধরে ওই কি একটা পাগলের খুনের ব্যাপার নিয়ে দৌড়াদৌড়ি করলে, তার মাঝে দাসবাবু এমন একটা সমস্যায় পড়লেন। এখন আবার রাতের বেলা তুমি কোথায় বের হচ্ছ? কোনো কিছু তো খুলে বলছো না। ব্যোমকেশ এগিয়ে গেল বৌঠানের দিকে। আমাকে এগোতে বলে বৌঠানের হাত ধরে ঘরের দিকে চলে গেল। আমি বুঝতে পারলাম এখন অন্যরকম একটা পরিবেশ তৈরি হতে চলেছে। আমি ব্যালকনির কাছে এসে যখন দাঁড়িয়ে রইলাম, তার মিনিট 10 পরে যখন ব্যোমকেশ ঘর থেকে বেরোলো, তখন তার চুল এলোমেলো হয়ে আছে।
আমি বললাম, আহা, আমি না হয় এ বাড়িতেই থাকি, এতদিন ধরে সব কিছু জানি, তাই বলে এমন অবস্থায় মাথার চুলগুলো ঠিক করবে না? ব্যোমকেশ মাথার চুলে একবার হাত বুলিয়ে নিয়ে বলল, তুমি যা ভাবছো তা নয় অজিত, সব কিছুর একটা সঠিক সময় আছে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ কাজে বেরোচ্ছি, এই সময় অন্তত আমি। এই জন্যই বলে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আমি তোমায় কিছুই বলিনি, শুধু ওই চুলগুলোকে ঠিক করতে বলেছি। তার আগেই এত কিছু বলে ফেললে, তার মানে কিছু যে একটা ব্যাপার হয়েছে সেটা আমাকে আর বলে দিতে হবে না। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। ব্যোমকেশ হাসতে লাগলো। আমরা নেমে এসে দেখলাম যে একটা গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। ব্যোমকেশ বোধহয় পুটিরামকে দিয়ে সেটা আনিয়ে রেখেছিল। গাড়িতে করে আমরা এগোতে লাগলাম। এক সময় যেখানে গিয়ে নামলাম সেই জায়গাটা দেখে আমি অবাক হয়ে গেলাম। বললাম, আরে ব্যোমকেশ, আমরা এখানে কেন? ব্যোমকেশ মুখে আঙুল দিয়ে খুব আস্তে আস্তে বলল, আর কিছুক্ষণ চুপ করে থাকো, তারপরে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমি আর ব্যোমকেশ পাঁচিলের একটা আড়ালে অন্ধকার মতো জায়গায় চুপ করে দাঁড়িয়ে রইলাম। কেন দাঁড়িয়ে আছি তা কিন্তু জানি না। একটা ব্যাপার বুঝতে পারলাম, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার সামনের দিক থেকে দাসবাবুর স্ত্রী হেঁটে যাচ্ছে বড় রাস্তার দিকে। কিছুক্ষণ পর সে আবার ফিরে এলো। এইখানে একটা কথা বলে রাখা দরকার। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বেশ খানিকটা সামনের দিকে, অর্থাৎ দাসবাবুর বাড়ির দুপাশে বড় বড় গাছ এবং একপাশে ছোট মতো একটা ডোবাও রয়েছে। অন্য পাশে খানিকটা ফাঁকা জায়গা রয়েছে, আর আরেকটা পাশে বড় একটা বাড়ি ছিল। এক সময় হয়তো সেখানে মানুষ থাকতো, কিন্তু এখন সেটা পরিত্যক্ত। বাকি আশেপাশের জায়গায় মোটামুটি ঘরবাড়ি রয়েছে, এমনকি রাস্তায় বিজলি বাতির আলোও রয়েছে। দাসবাবুর স্ত্রী চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যোমকেশ আমার কাঁধে একবার হাত দিল। তার ইশারাটা বুঝতে পারলাম। তৈরি হয়েই রইলাম, আর তারপরেই রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম যে এরপর কি হয় তা দেখবার জন্য। মাথায় কিছুই ঢুকছে না। দাসবাবুর স্ত্রী রাতের বেলা ওইদিকে বোধহয় কোনো একটা দোকানে গেল। তার হাতে একটা ব্যাগের মধ্যে কি যেন আছে। আমি বসে অপেক্ষা করছি। বারবার মনে হচ্ছে যে ব্যোমকেশকে গিয়ে জিজ্ঞাসা করি যে আমরা এখানে কেন বসে আছি। শরীরের সমস্ত রক্ত যেন খুব উচ্চ চাপের সাথে ওপরের দিকে উঠতে শুরু করেছে। কৌতূহল আর চাপতে পারছিলাম না। আর একটু হলেই হয়তো ব্যোমকেশকে কিছু জিজ্ঞাসা করে ফেলতাম, কিন্তু তার আগেই পায়ের একটা শব্দ পেলাম। আর তারপরে দেখতে পেলাম যে দাসবাবুর স্ত্রী চলে যাওয়ার মাত্র 30 সেকেন্ড কিংবা তারও কম সময়ের মধ্যে তার পেছনে পেছনে একটা লোক হেঁটে যাচ্ছে। মুহূর্তের মধ্যে মাথার ভেতরে সবকিছু যেন পরিষ্কার হয়ে গেল। ব্যোমকেশ আরেকবার আমার কাঁধে হাত রাখলো। বুঝতে পারলাম যে এবারে হয়তো বাইরে বেরোতে হবে। আমি ব্যোমকেশের পিছু পিছু অন্ধকারটাকে আশ্রয় করে বাইরে বেরিয়ে সেই পুরনো ভাঙা মন্দিরের অন্ধকারের উপর ভরসা রেখে সামনের দিকে এগোতে লাগলাম। আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরেই সেই লোকটা, লম্বা চওড়া চেহারা, তার হাতে ভারী ইট জাতীয় কিছু একটা রয়েছে। সে আরেকটু এগিয়ে যেতেই দাসবাবুর স্ত্রী পেছনের দিকে ফিরলেন, আর সঙ্গে সঙ্গে ছুটে গেল লোকটা তার সামনে থাকা দাসবাবুর স্ত্রীর দিকে। কিন্তু তার হাতের ইটটা দিয়ে দাসবাবুর স্ত্রীকে আঘাত করবার আগেই দাসবাবুর স্ত্রী দৌড়তে শুরু করলেন সামনের দিকে, আর তার সঙ্গে চিৎকার করতে লাগলেন। সঙ্গে সঙ্গে দাসবাবুদের বাড়ি থেকে নয়, এই পুরনো ভাঙা মন্দিরের সামনে থেকে বেরিয়ে এলেন দাসবাবু। তার হাতে রিভলভার দেখে লোকটা থমকে গেল। হাতের ইটটা তার রিভলভার লক্ষ্য করে ছুড়ে দিল, কিন্তু দাসবাবু মুহূর্তের মধ্যে মাথাটা সরিয়ে সেটাকে সামলে নিলেন। লোকটা পেছনের দিকে দৌড়তে যাবে, ঠিক তখনই ব্যোমকেশের হাতে উঠে এসেছে রিভলভার, আর সেটা লোকটার দিকে তাক করে ধরা। ব্যোমকেশ বলল, অনেক হয়েছে সত্যব্রত চক্রবর্তী, আপনার কাছে আত্মরক্ষার জন্য যে কোনো অস্ত্র নেই সেটা আমি ভালো করেই জানি। এখন আমাদের কাছে সারেন্ডার করুন, না হলে। কেন? কি অপরাধ করেছি আমি? তনিমা ভট্টাচার্য, মামনি চ্যাটার্জি, সীমা হালদার এবং এই মুহূর্তে মিস্টার দাসের স্ত্রী দময়ন্তী দাসকে আপনি খুন করার চেষ্টা করেছিলেন সেই অপরাধে। কি সমস্ত পাগলের মতো কথা বলছেন? আমি ওদের খুন করতে যাব কেন? আর তাছাড়া মিসেস দাস আমার পরিচিত, তাই তার সঙ্গে কথা বলতে এসেছিলাম। কিন্তু কথা বলার জন্য হাতে ভারী ইট প্রয়োজন হয় না মিস্টার চক্রবর্তী। সীমা হালদারের মৃত্যুর সময় আপনি লোহার রড ব্যবহার করেছেন। আপনার পকেটেই বোধহয় ছোট্ট সূচের মতো কিছু একটা রয়েছে, যেটা দিয়ে আপনি ওদের কপালে অর্ধচন্দ্রাকার একটি বৃত্তের সৃষ্টি করেছিলেন। আপনার শরীরে সেটা কোথাও আছে, এবং সেটাকে ভালো করে পরীক্ষা করলে আমরা নিশ্চিত যে
আগের 3 জনের রক্ত পাবো। আশা করি আপনি সেটাকে পরিষ্কার করার কথা ভাবেননি। এক মুহূর্তের মধ্যেই বিজলিবাতির আলোতে যেন স্পষ্ট দেখতে পেলাম চক্রবর্তীর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। তিনি একপাশে দৌড়ে সামনের পুকুরটার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন। মিস্টার দাস চিৎকার করে বলে উঠলেন, খবরদার! পালাবার চেষ্টা করলে কিন্তু এর ফল ভালো হবে না। একটা কথাও না শুনে পুকুরে ঝাঁপ দিতে যাবে এমন সময় মিস্টার দাস গুলি চালালো তার পা লক্ষ্য করে, এবং চিৎকার করে সত্যব্রত চক্রবর্তী একপাশেই লুটিয়ে পড়ল। আমরা ছুটে গেলাম তার দিকে। দাসবাবু পকেট থেকে হাতকড়াটা বের করে তার হাত দুটোকে পেছনে নিয়ে সেটাকে পরিয়ে দিল। তার পোশাক আশাক পরীক্ষা করে বুক পকেটের কাছে ছোট্ট একটা কৌটো পাওয়া গেল, আর তার মধ্যে পাওয়া গেল একটা সূঁচ। সূঁচটা রূপো দিয়ে তৈরি। সেটা ভালো করে দেখল ব্যোমকেশ। তারপর দেখা গেল সূঁচটার একদম মুখের কাছে শুকিয়ে থাকা রক্ত লেগে আছে। সূঁচটা ব্যোমকেশ তার কাছে রেখে দিল। মিস্টার চক্রবর্তী তখনও বলে যাচ্ছে, কিচ্ছু করতে পারবেন না আপনারা। আমায় গ্রেফতার করে কোনো লাভ হবে না। পারবেন না ব্যোমকেশ বাবু, আমায় এত সহজে শাস্তি দিতে পারবেন না। ওই সূঁচের মধ্যে রক্ত ছাড়া আর কোনো প্রমাণ নেই। ওটা তো আমি যে কোনো জায়গা থেকেই পেতে পারি। ওটা আপনি কোথাও পাননি। ওটা হলো শোধন করা সূঁচ, যাকে বলে মন্ত্রপুত শোধন। ওইটা দিয়ে কপালে অর্ধচন্দ্রন এঁকে দিয়ে আপনি ওদের মুক্তির চেষ্টা করেছিলেন। এই কথায় মিস্টার চক্রবর্তীর মুখের ভাবটা মুহূর্তের জন্য বদলে গেল। তিনি সামান্য হাসতে হাসতে আবার বললেন, তার মানে আপনি সব জানেন ব্যোমকেশ বাবু, আপনি সব জানেন। আপনি জানেন একবারকে মানসিকভাবে অসুস্থ হলে সে কোনোদিনও ঠিক হয় না। মৃত্যু ছাড়া তার মুক্তি হয় না। যতদিন পর্যন্ত ওরা বেঁচে থাকে ততদিন পর্যন্ত নিজেদের এবং আশেপাশের লোকেদের জন্য সমস্যা তৈরি করে, তাদের বড় বিব্রত করে। তাই তাদের মুক্তি দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি কি ঠিক করেছি কিনা বলুন? হ্যাঁ, 3টে খুন আর আমার স্ত্রীকে খুনের চেষ্টা, এগুলোর জন্য তোর ফাঁসি তো নিশ্চয়ই হবে। ঠিক ভুল সে সমস্ত কথা আদালতে গিয়েই বোঝা যাবে। চল। ব্যোমকেশ বাবু, আমি একটা ভালো কাজ করেছি। 3 জনকে মুক্তি দিয়েছি, আরেকজনকে মুক্তি দিতাম, কিন্তু তার আগেই আপনারা এসে আমার কাজে বাধা দিলেন। এই কথা বলে সত্যব্রত চক্রবর্তী তখন অদ্ভুতভাবে হাসতে শুরু করেছে। পুলিশের জিপ এসে গেছে। একটু পরেই তাকে নিয়ে থানায় চলে গেল। আমি অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকাতেই ব্যোমকেশ বলল, ভদ্রলোক মানসিকভাবে অসুস্থ, অনেক বড় একটা গল্প আছে অজিত। এখন চলো, কাল তোমার সবকিছু খুলে বলা যাবে। আমরা বাড়ি ফেরার পথ ধরলাম। পুলিশের জিপটা চক্রবর্তীকে নিয়ে ততক্ষণে থানার দিকে চলে গেছে। সেদিন রাতে আর কোনো কথা হলো না। গোটা রাতটা নানা রকম চিন্তা নিয়েই আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে চায়ের কাপ নিয়ে ব্যোমকেশের ঘরে গেলাম। আমি, ব্যোমকেশ, দাসবাবু আর বৌঠান বসে আছি। ব্যোমকেশ বাবু যখন বললেন আপনার স্ত্রীকে পাগল সাজিয়ে কয়েকদিনের জন্য পাগলাগারদে পাঠাতে হবে, তখন কিন্তু আমি চমকে উঠেছিলাম, যাই বলুন। তার মানেটা কি? আপনার স্ত্রী পাগল হননি? তাকে পাগল সাজিয়ে তাকে তুমি হাসপাতালে পাঠিয়েছিলে, কিন্তু কেন? ব্যোমকেশ সামান্য হেসে বলল, সমস্ত কিছু জানতে গেলে আজ থেকে 1 বছর আগের একটা ঘটনার কথা জানতে হবে। মিস্টার চক্রবর্তী, তার পুরো নাম সত্যব্রত চক্রবর্তী। লোকটি অসাধারণ মেধাসম্পন্ন একজন ডাক্তার ছিলেন। তিনি নিজের ইচ্ছাতেই মানসিক রোগীর ওপর বিভিন্ন রকমের রিসার্চ করেন এবং তার উপরে মানকুণ্ডুর ওই মানসিক হাসপাতালে তিনি কাজ নিয়ে জয়েন করেন। সেটা আজ থেকে প্রায় 2 বছর আগে। কিন্তু মিস্টার চক্রবর্তীর পরিবার ছিল একটু অন্য ধরনের, যাকে বলে আধ্যাত্মিক। প্রথম থেকে ওরকম পরিবারে জন্ম নেওয়ার পরেও তিনি কিন্তু ডাক্তার হয়েছিলেন, অথচ পরিবারের একটা ধারণা তার মধ্যে সবসময় কাজ করত। মানসিক রোগগ্রস্ত মানুষদের চিকিৎসা করতে গিয়ে তিনি মাঝে মাঝেই বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র থেকে শুরু করে অন্যান্য জিনিস কাজে লাগাতেন। যদি এগুলো তাদের ক্ষেত্রে খুবই উপযোগী, কিন্তু এই সমস্ত কাজে লাগাতে গিয়ে তিনি তার আধ্যাত্মিক ধ্যান ধারণার মধ্যে আবারও প্রবেশ করতে শুরু করেন। ক্রমে ক্রমে তিনি এই সমস্ত করতে করতে একসময় তিনি বিশ্বাস করতে শুরু করেন যে মানসিক রোগীরা কখনোই পুরোপুরিভাবে সুস্থ হতে পারে না। তাদের সুস্থ করার একটাই মাত্র রাস্তা, সেটা তাদের মৃত্যু। তাদের মৃত্যু, এবং সেই মৃত্যুটাও মাত্র একটাই উপায়, মাথার পিছনের দিকে এবং
ব্রহ্মতালু, এই দুটো জায়গায় মাথার খুলি ফাটিয়ে সেখান থেকে তাদের আত্মাকে মুক্ত করে দেওয়া এবং কপালের ওপরে রূপোর একটা সূঁচ দিয়ে অর্ধচন্দ্রাকার বা অর্ধবৃত্ত একটা তৈরি করা। যদিও এসব কথা আমি সেখানকার একটা ডাক্তারের সঙ্গে কথা বলে আরো বিস্তারিতভাবে জানতে পেরেছি যে ডাক্তারের সঙ্গে মিস্টার চক্রবর্তী খুব ভালোভাবে মিশতেন। গোটা ব্যাপারটা ছিল মিস্টার চক্রবর্তীর একটা থিসিস, একটা এক্সপেরিমেন্ট, কিন্তু পরবর্তীতে তিনি সেটাকে সত্যি বলে মনে করতে শুরু করেন। তখন হাসপাতাল কর্তৃপক্ষ বুঝতে পারেন তিনি কোনোভাবে মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েছেন। তখন তাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়, কিন্তু ওই হাসপাতালে উনি কয়েকজনকে নিজের দলে টানতে পেরেছেন। সেখানকার একজন ওয়ার্ড বয় যার নাম হচ্ছে গদাই সামন্ত। তোমার হয়তো মনে আছে অজিত, প্রথম দিন যখন আমরা ওই হাসপাতালে যাই, বেরিয়ে আসার সময় একজন ওয়ার্ড বয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম। তাকে জিজ্ঞাসা করেছিলাম সেইখানে কাউকে দৌড়তে দেখেছে কিনা, কিন্তু সে বলেছিল দেখেনি। আসলে আমি তাকেই দেখেছিলাম ওই পথে দৌড়ে আসতে। জামা কাপড় একই রকম হলেও তার মাথার চুল এবং পায়ের জুতো এদের থেকে সামান্য আলাদা। আমি সে দুটো লক্ষ্য করেই তার কাছে গিয়েছিলাম। জুতোটা সে খুলে আসতে পারলেও মাথার চুল তো আর অল্প সময়ের মধ্যে কেউ বদলাতে পারে না, তাই না? তাই সে টুপি পরেছিল, আর টুপির প্রশংসা করতেই আমি টুপিটা একবার দেখতে চেয়েছিলাম, এমন একটা টুপি আমি কিনবো বলে। তখন সে টুপিটা সামান্য সময়ের জন্য খুলতেই আমি তার মাথার চুল দেখতে পেয়েছিলাম। তার মাথার চুল কম ছিল, মাথার মাঝখানে ছিল প্রকাণ্ড টাক। এতেই প্রমাণ হয়েছিল সে আমার পিছু নিয়েছিল, কিন্তু তাকে আমি সেটা বুঝতে একেবারেই দিইনি। তারপর মিস্টার চক্রবর্তীকে ওই হাসপাতাল থেকে বার করে দেওয়ার পরে ওই হাসপাতাল থেকে মোট 7 জন রিলিজ হয়েছিল। মিস্টার দাসের স্ত্রীকে নিয়ে 8 জন, তার মধ্যে 3 জন ওখানে আবারও ফিরে গিয়েছিল, 1 জন ওখান থেকে বাইরে চলে এসেছিল, অর্থাৎ 4 জনকে বাদ দিলে রইল বাকি 4 জন। তারা কে কে বলতো? তনিমা ভট্টাচার্য, মামনি চ্যাটার্জি, সীমা হালদার এবং তারপরে মিসেস দাস, তাই তো? এই 4 জন ওখান থেকে বেরিয়ে আসে, কিন্তু মিস্টার চক্রবর্তী মনে করত এরা সম্পূর্ণভাবে সুস্থ নয়। তাই তাদের সবার ঠিকানা সে জোগাড় করে ওই ওয়ার্ড বয় গদাই সামন্তর কাছ থেকে, এবং তারপরে এক এক করে মুক্তি দেওয়ার নামে সে খুন করতে থাকে। তারপর এক এক করে তাদের খোঁজ করে, তাদের অনুসরণ করে এবং তাদের মাথা এবং ব্রহ্মতালু ফাটিয়ে কপালের মাঝখানে অর্ধবৃত্তাকার চিহ্ন এঁকে দিয়ে খুন করে। এটা একদমই ঠিক কথা হলেও তারপরে তার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারলাম গদাই কিন্তু একদিনও ছুটি করেনি। কিন্তু ছুটি না করে এত দূরে দূরে লোকেদের অনুসরণ করে তাদের খুন করা তো সহজ ব্যাপার নয়। তখনই মনে হলো এর পেছনে নিশ্চয়ই আরো কেউ রয়েছে। সেদিন দাসবাবুর সঙ্গে আমি ওখানে যাই, মানে মিসেস দাসকে ভর্তি করে দেওয়ার পর তখন 2 জন ডাক্তারের সঙ্গে কথা বলতে বলতে মিস্টার চক্রবর্তী কথা উঠে এলো। সেই ডাক্তারের সঙ্গে আমাদের কথা হয়েছিল। তিনি বললেন, মিস্টার চক্রবর্তী নামে বেশ ভালো একটা ডাক্তার ছিল, কিন্তু মানসিক রোগীদের সঙ্গে কাজ করতে করতে একটা সমস্যা থেকেই যায় ব্যোমকেশবাবু। মাঝে মাঝে ডাক্তার, ওয়ার্ড বয় কিংবা অন্যরাও মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ে। তার ক্ষেত্রেও হয়তো এমনটাই হয়েছিল, তাই তাকে হাসপাতাল থেকে বার করে দেওয়া হয়। কিন্তু মিসেস দাসকে সেখানে ভর্তি করতে হলো কেন? অপরাধের কাজ শেষ হয়ে গিয়েছিল। 3 জনকে সে খুন করেছিল, বাকি 4র্থ জনকে খুন করার তার প্রয়োজন না, তাই সে আর বাইরে আসবে না। কিন্তু তাকে বাইরে আনা প্রয়োজন, কারণ মিস্টার চক্রবর্তীর ব্যাপারে কোনো খোঁজ খবরই আমি পাইনি। গদাই সামন্ত কোনোভাবে টেলিফোন বুথ থেকে তাকে সমস্ত খবরাখবর দেওয়া নেওয়া করত, এমনকি মিস্টার চক্রবর্তীর সঙ্গে তার যোগাযোগ থাকায় আমরা সেখানে যাওয়ার আগেই মিস্টার চক্রবর্তী আমাদের উপরে নজর রাখছিল। সে বুঝতে পেরেছিল আমরা এখানে তার জন্য এসেছি, তাই গদাইকে দিয়ে আমাদের উপর নজর রাখছিল। তাছাড়া গদাই হয়তো নতুন কেউ এলে তাদের উপর নজর রাখত, তাই আমার প্রয়োজন হয়ে দাঁড়ায় এমন একজনকে যে ওইখান থেকে সদ্য ছাড়া পেয়েছে। আমি সুপারের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম আপাতত কেউ ছাড়ার মতো নেই, কিন্তু বেশি দিন ধরে আবার অপরাধীকে বাইরে রাখা যাবে না, তাই পরিকল্পনা করলাম। আমার স্ত্রী প্রথমে মানতে রাজি হয়নি ব্যোমকেশবাবু, পরে চাকরি চলে যেতে পারে এমন কথা বলায় সে রাজি হয়েছিল। কিন্তু এর জন্য আমাকে আমার স্ত্রীর জন্য একটা সোনার হার গড়িয়ে দিতে হবে এমন কথাও সে দিয়েছে, মানে আমাকে দিতে হয়েছে আর কি। দেবেন, তাতে আর কি। দাসবাবুর স্ত্রীকে নিয়ে আমরা 2 জন ওখানেই যাই। দাসবাবুর 2 জন পুলিশ ওখানে নতুন ওয়ার্ড বয় সেজে কাজে ঢুকে গিয়েছিল।
তাদেরকে গদাই সন্দেহ করতে পারেনি। তার নজর ছিল দাসবাবুর স্ত্রীর ওপর। সেখান থেকে সে বেরিয়ে আসতেই দাসবাবুর ওই লোকেরা খবর দেয় যে গদাই সামন্ত টেলিফোনে কারোর সঙ্গে কথা বলেছে। এরপরে আমরা নিশ্চিন্ত হয়ে যাই। সেদিন তার স্ত্রীকে বাইরে বেরোতে বারণ করলেও দাসবাবু মিস্টার চক্রবর্তীকে দেখতে পেয়েছিল, তাই পরদিন রাতে পরিকল্পনা করে তাকে বাইরে বের হতে বলা হয়েছিল এবং আমি আর অজিত তারপর সেখানে ওঁত পেতেছিলাম। এরপর বাকি সবকিছু আশা করি সবার জানা। কিন্তু যদি এদিক ওদিক কিছু একটা হয়ে যেত, মানে দাসবাবু স্ত্রীকে যদি আগেই সে আক্রমণ করে বসতো, তখন? সেটা হতো না, কারণ ওই বাড়ির কাছে আসার আগে পর্যন্ত একজন লোক দাসবাবুর স্ত্রী এবং মিস্টার চক্রবর্তীর পিছনে পিছনে আসছিল। তাকে বলা হয়েছিল এই পুরো বাড়ির কাছে আসার আগেই সে পাশে একটা বাড়িতে ঢুকে যাবে, তাতে মিস্টার চক্রবর্তী মনে করবে সে সেই বাড়ির লোক। তাহলে সে সময় সে আক্রমণ করতে যাবে। আর তারপর এই পরিকল্পনাটি তোমরা করেছিলে আর আমাদের এই কথাটা বলনি? বলিনি, যাতে ব্যাপারটা সত্যি বলে মনে হয়। অন্তত মিস্টার চক্রবর্তী আমাদের কারোর ওপর নজর রাখলে তারও মনে হয় যে আসলে সত্যি সত্যি মিসেস দাস পাগল হয়ে গিয়েছেন। কিন্তু একটা কথা ভেবে দেখো অজিত, মিস্টার চক্রবর্তীর মতন এত বুদ্ধিমান মেধাবী একজন মানুষও মানসিক রোগের শিকার হয়ে গেল, আর সেই রোগের শিকার হয়ে সে এমন একটা কাজ করতেও দ্বিধা করলো না কিন্তু একটু। আর তার পরিবারের লোকেরা? পরে খবর নিয়ে জানা গিয়েছে তার পরিবারের লোকেদের মধ্যেও এমন একটা মানসিক সমস্যা মাঝে মাঝে দেখা দিয়েছে। তারা যেগুলো মনে করে সেগুলোই ঠিক, আর তাই তাদের আধ্যাত্মিক পরিবার যাকে বলে একটা রক্ষণশীল পরিবার হয়ে ওঠে। ছোট থেকে তেমনই পরিবারে মানুষ হওয়ার জন্য তার মধ্যেও এমন একটা ভাব ছিল। তবে পরবর্তীতে বাইরে চাকরি করতে এসে সেই সমস্ত কেটে গিয়েছিল, কিন্তু তারপর মানসিক হাসপাতালে মানসিক রোগীদের সঙ্গে থাকতে থাকতে এই সমস্ত ব্যাপারটা আবারও তার মধ্যে মাথা চাড়া দিয়ে উঠেছিল, আর এবারে সেটা বেড়ে গিয়েছিল। সবচেয়ে আশ্চর্যের কথা, তনিমা মামনি কিংবা সীমা হালদারের সঙ্গে ওই ডাক্তারের মিস্টার চক্রবর্তী অনেকটা বেশি সময় কাটিয়েছিল, তাই তাদেরকে মুক্তি দেওয়ার কথা তিনি আগেই ভেবেছিলেন। আসলে তিনি মনে করতেন তিনি যেটা করছেন সেটা অপরাধ নয়, ভালো একটা কাজ। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ব্যোমকেশ বাবু, আপনার জন্য আমার চাকরি আর আমার স্ত্রী দুটোই বেঁচে গেল। না হলে এমন একটা ব্যাপার আমি আজ নিজে কখনোই সমাধান করতে পারতাম না। এত জটিল একটা বিষয় যে হতে পারে আমার তো ধারণারই বাইরে। আমি ভেবেছিলাম এটা এমনি কোনো খুন হবে হয়তো, কিন্তু তিনটে খুন হওয়ার পর ভাবলাম সিরিয়াল কিলিং। অথচ এমন একটা ব্যাপার যে হবে, আপনার মাথায় সত্যি সত্যি যে কি আছে বাবা, আমি তো ভাবতেই পারি না। মাঝে মধ্যে আপনার মাথার ভেতরটা দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, ব্যোমকেশ হাসতে হাসতে বলল, মাঝে মাঝে মনে হয় মিস্টার চক্রবর্তী হয়তো ওই তিনজনের মাথায় কি আছে সেটা দেখার জন্য ওদের মাথা ফাটিয়েছিল। যাই হোক, মিস্টার চক্রবর্তী হয়তো কখনোই ভাবতে পারেননি যে তাকে এভাবে ধরা পড়তে হবে। বড় অদ্ভুত ব্যাপার, তাই না? যে মানসিক হাসপাতালের চিকিৎসক ছিলেন তাকেই সেই মানসিক হাসপাতালের রোগীদের চিকিৎসা করতে গিয়ে নিজেই মানসিক রোগী হয়ে গেলেন। বড় অদ্ভুত। আমি আর কিছু বললাম না। এই কেসটা প্রথম থেকেই কেমন যেন অদ্ভুত ছিল, শেষও হলো অদ্ভুতভাবে। বৌঠান আর আমি দুজনেই চুপ করে বসে রইলাম। শুধু দাসবাবু আরেকবার ব্যোমকেশকে ধন্যবাদ জানিয়ে করমর্দন করে বেরিয়ে গেল বাইরের দিকে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।